আসসালামু আলাইকুম। তো তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায় শেষ, আজকে একদম লাস্ট ক্লাস। আজকের ক্লাসটা আসলে একটু অন্যরকম টাইপের একটা ক্লাস নিব। আসলে এতদিন তোমাদেরকে যা শিখাইছি মূলত তোমাদের বেসিকটাকে স্ট্রং করার জন্য, আমার মানে মেইন লক্ষ্য ছিল তোমাদের বেসিকটাকে স্ট্রং করার জন্য। এবং তোমরা যদি প্রপারলি আমার ভিডিওগুলো করো তোমাদের বেসিকটা অবশ্যই স্ট্রং হবে। এখন কথা হলো শুধু বেসিকটা স্ট্রং করাই তো লাভ নাই, তোমার ওই জিনিসটা খাটাইতে হবে। এখন তুমি পারো, বাট অনেকের একটা প্রবলেম আছে, সে পারে কিন্তু সে খাটাইতে পারে না। তো খাটানো লাগবে, শুধু যে পারলে এরকম হবে না, তোমাকে খাটাইতে হবে। তো ওইটাকে বিবেচনা করে আমার আজকের ক্লাসটা, যেহেতু আমার ক্লাসগুলো ছিল তোমার বেসিক স্ট্যান্ডার্ড, অর্থাৎ আমি এইচএসসি নিয়ে যে পুরোপুরি ফোকাস করছি এরকম না, বাট আমি তোমাদের বেসিক গুলাকে স্ট্রং করছি, আর এর সাথে তোমাদের এইচএসসি এর মোটামুটি একটা প্রিপারেশন হয়ে গেছে। বাট 100% প্রিপারেশন হয় নাই। কেন 100% প্রিপারেশন হয় নাই? কারণ আমি মূলত তোমার ওই এইচএসসি কে ফোকাস করি নাই, যেহেতু ফোকাস করি নাই সেহেতু 100% হবে না। এখন কথা হলো তোমাদের তো ফার্স্ট টার্গেট এইচএসসি, তারপরে ইঞ্জিনিয়ারিং করো, তারপরে মেডিকেল করো, কিন্তু ফার্স্ট টার্গেট এইচএসসি। তুমি যদি এইচএসসি তে একটা ভালো রেজাল্ট না করতে পারো, বা এইচএসসি পরীক্ষা যদি তোমার খারাপ হয়, তাহলে তোমার এডমিশন এমনি খারাপ হয়ে যাবে। একেতে রেজাল্টের জন্য হবে, একেতে তোমার মন ঠিক থাকবে না, তোমার ওই 2 মাস পরে রেজাল্ট দেবে, ওই 2 মাসে তুমি অ্যাডমিশনের 2 মাস নষ্ট করে ফেলবে। তো ওইটা করা যাবে না। তো ওইটা করার না, মানে ওইটা না করার জন্য তোমার এইচএসসি প্রিপারেশনটা ভালো নেওয়া লাগবে, এবং এইচএসসি পরীক্ষাটা ভালোভাবে দেয়া লাগবে। তো এখন ধরো তুমি আমার ভিডিওগুলো সব করছো, এখন করার পরে তোমার এইচএসসি তো টার্গেট, ফার্স্ট টার্গেট এইচএসসি। দেন তুমি কি করবা, ধরো তোমার বেসিকটা মোটামুটি চলে আসছে, তারপরে তুমি কি করলা, তুমি একটা টেস্ট পেপার বা গাইড নিয়ে বসলা। তো গাইডে তো ধরো প্রিভিয়াস সব বোর্ডের প্রশ্ন থাকে, তোমরা সব বোর্ডের প্রশ্নগুলো দেখবা। সব বোর্ডের প্রশ্নগুলো দেখার পরে তুমি একটা জিনিস করবা, যে আমি যে এতটুকু আমার বেসিক আছে, তো ওই জিনিসটা দিয়ে এই বোর্ডের প্রশ্নগুলো আমি কিরকম পারবো, ওই প্রশ্নগুলা দেখবা। প্রশ্নগুলা দেখে তুমি দেখে মানে একটা করে প্রশ্ন দেখলে আর ভাববা যে হ্যাঁ আমি ভাইয়ের ভিডিও থেকে এইগুলা শিখছি, ওইটা ইউজ করে হ্যাঁ আমি এই প্রশ্নটা সলভ করতে পারবো। তারপরে এইটা এটা ভাইয়ের ভিডিও থেকে শিখছি, হ্যাঁ ভাইয়ের ভিডিওটা এমনি ইউজ করে আমি এই প্রশ্নটা সলভ করতে পারবো। হ্যাঁ ভাইয়ের ভিডিও দেখছি, ভাইয়ের ভিডিও দেখে আমি এমনি এই প্রশ্নটা সলভ করতে পারবো। এরকম করে তোমরা হলো ওই যে অধ্যায়টা কমপ্লিট করলা, ওই অধ্যায়ে তোমার হলো টেস্ট পেপার বা গাইডে যে এমসিকিউ সিকিউ আছে, ওইগুলা তুমি দেখলা, দেখে তুমি মানে দেখলা যে হ্যাঁ আমি পারবো, এটা পারবো, ওইটা পারবো, হ্যাঁ এইটা পারবো না। তো যেইটা পারবা না ওইটার জন্য তুমি আলাদাভাবে যদি বই থেকে আর একটু ইনফরমেশন এক্সট্রা জানা লাগে জেনে নিলা, বা ওইটা স্পেসিফিকলি ওইখান থেকেই জেনে নিলা, জেনে তোমার পড়াটাকে আর একটু অ্যাডভান্স করে ফেললা। তো তোমার ধরো এইচএসসি এর প্রিপারেশন 70 থেকে 80% আমার ভিডিও দেখে হয়ে যাবে। তুমি এমসিকিউ খোলো, সিকিউ খোলো, আমি যা পড়াইছি তাই আছে। আমি যে পড়াইছি তাই আছে, এমসিকিউ তেও ওই জিনিস আছে, সিকিউ তেও সেম জিনিস আছে। তুমি ক খ নাম্বার দেখো, আমি যে সব জিনিসপত্র পড়াইছি ওর মধ্যেই ক খ নাম্বার আসে। আমি যেসব জিনিসপত্র পড়াইছি ওর ভিতর থেকেই তোমার এমসিকিউ আসে। এখন কিছু একদম তো 100% হবে না, কিছু তো কম বেশি হবে, এটা স্বাভাবিক কথা। 100% কোনো কিছুই হয় না, কোনো কিছুর এফিসিয়েন্সি 100% করা সম্ভব না। তো এটা স্বাভাবিক কথা। তো এই যে 20% 10%, এই যে মানে যে ল্যাকিংটা থেকে যাবে, তো তোমার টার্গেট থাকবে 90% যাওয়া, কারণ 100 পাওয়া 11-12 পসিবল না। আর 100 টার্গেট রেখেও 11-12 চলা উচিত না। কারণ তুমি যদি এইদিকে 100 টার্গেট করো, ওইদিকে দেখবে একটা সাবজেক্টে তোমার 60-এর নিচে নেমে চলে গেছে। তো ওই জিনিস করা যাবে না। তোমার এভারেজ দুইটা সাবজেক্টেই 80-90 রাখা লাগবে, তাহলে দুইটা সাবজেক্টেই ভালো হয়। যদি তুমি কম পাও, বাট মোটামুটি একটা এভারেজ মার্কিং যদি সব সাবজেক্টে রাখতে পারো, ওইটা হলো বেস্ট জিনিস। বাট একটাতে অনেক বেশি পাইলা, একটাতে একদম কম পাইলা, ওইটা কোনো কাজের না। তো এই জিনিসটা তো তুমি মোটামুটি একটা প্রিপারেশন তোমার 90, তোমার হলো মানে 90 পর একটা প্রিপারেশন রাখা লাগবে, যাতে তোমার 90 না হইলেও 80+ নাম্বারটা চলে আসে। তো ওই হিসাবে তুমি মোটামুটি ধরো, আমি তোমার 70 থেকে 70 অ্যাটলিস্ট 70 নাম্বারের ব্যবস্থা আমি তোমার করে দিছি। 70 থেকে 80 নাম্বারের ব্যবস্থা আমি তোমার করে দিছি। আর বাকিটুকু, বাকি যে 20%, এই 20% করার দায়িত্ব হলো তোমার। তুমি কিভাবে করবা, এই যে বললাম যে তুমি একটা টেস্ট পেপার গাইড না বসলা, একটা এমসিকিউ দেখলা, মানে এমসিকিউ দেখে তুমি জাস্ট মাথায় খেলাইলে যে ভাইয়ের ভিডিও দেখে হ্যাঁ এই এমসিকিউটা আমি পারবো, এইটা পারবো, এইটা পারবো, এইটা পারবো, এইটা পারবো না। তার মানে কি, এটা না পারার জন্য আমার কি জানা লাগবে, তুমি বইটা খুলবা, খুলে ওই জায়গায় যাবা। কারণ মোটামুটি আমার ভিডিও গুলো তোমার বই সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে যে বইয়ের কোথায় কি আছে। তো তুমি ওই এমসিকিউটা দেখে সাথে সাথে ওই জায়গায় চলে যাইতে পারবা, যে এটা কোন জায়গা থেকে আসে। তো ওইখান থেকে এটার জন্য এক্সট্রা ভাবে যতটুকু জানা লাগবে ওটা জেনে নেবে। এরকম করে তুমি সবগুলা এমসিকিউ দেখবা। ধরো 25টা এমসিকিউ আছে, তুমি 25টার মধ্যে মনে হয় 3 থেকে 4টা এমসিকিউ পাবা, যেটা তুমি আমার ওই আমি যা শিখাইছি তার বাইরে পাবা। তো ওই 3 থেকে 4টা এমসিকিউ জেনে নিলা, বা ওইটার জন্য এক্সট্রা ভাবে যদি কিছু জানা লাগে জেনে নিলা। জেনে কিন্তু তুমি তোমার এই হলো 10 থেকে 20% প্রিপারেশন কভার করে ফেলা দিতে পারবা। তো এই 10 থেকে 20% প্রিপারেশন, তোমার এই যে 10 থেকে 20% প্রিপারেশন, ওইটাকে টার্গেট নিয়ে আমার আজকের ভিডিওটা বানানো। আমার আজকের ভিডিও হলো একটা এইচএসসি স্ট্যান্ডার্ড ভিডিও হবে, এইচএসসি স্ট্যান্ডার্ড ভিডিও হবে আজকের ভিডিওটা।
এতদিন তো বেসিক স্ট্যান্ডার্ড ভিডিও বানাইছে, আজকের একটা ভিডিও আমি একটা এইচএসসি স্ট্যান্ডার্ড ভিডিও বানাবো। এখন এটা কেন এইচএসসি স্ট্যান্ডার্ড ভিডিও, এই ভিডিওতে আমি মোটামুটি তোমাদের হলো তোমার হলো এইচএসসি পরীক্ষায় আমি কিছু বোর্ড নিয়ে রিসার্চ করছি, গত 4 থেকে 5 বছরের প্রশ্ন নিয়ে একটু রিসার্চ করছি। রিসার্চ করে কিছু কিছু টপিক বের করছি যে এই টপিক গুলো তোমার সিকিউতে অনেক বেশি আছে, আর এমসিকিউটা ওইভাবে আসলে বের করানো পসিবল না, ওইটা তোমরা দেখলেই বুঝতে পারবে, সবই পারবা। আমি ক খ নাম্বারও আনি নাই, কারণ আমি দেখতেছি যে ক খ নাম্বার আমি তোমাদেরকে যা শিখাইছি এই অধ্যায় থেকে। অর্থাৎ সমস্যা হয় কি, তোমার কিছু কিছু ক্ষেত্রে তোমার হলো সিকিউ এর ক্ষেত্রে তোমার ক খ নাম্বার হলো অন্য অধ্যায় থেকে থাকে, ধরো এই অধ্যায়ের প্রশ্ন, তো এই অধ্যায়ের গাইডে ওই বোর্ডের প্রশ্ন দিয়ে আছে, তো কিছু কিছু ক খ নাম্বার আমি পাইলাম মানে আমার পড়ানোর মধ্যে না, বাট এই ক খ নাম্বার আবার এই অধ্যায়ের না, অন্য অধ্যায়। এখন আমি অন্য অধ্যায় পড়াইলে কিন্তু তোমরা এই ক খ নাম্বার পেয়ে যাবে। এখন তোমাদের এই ক খ নাম্বার দেখে মনে হবে যে ভাইয়া তো এটা পড়াই নাই, কিন্তু কথা হলো তুমি বই খুঁজে দেখো, পুরা বই খুঁজলে এই ক খ নাম্বার পাবা না, মানে পুরা অধ্যায় খুঁজে দেখলে এই ক খ নাম্বার পাবা না, কারণ এই ক খ নাম্বার অন্য অধ্যায় থেকে। অর্থাৎ ধরো একটা অধ্যায়ের সিকিউ এটা হবে, এটা বোঝা যায় গ আর ঘ নাম্বার দ্বারা। ক খ কোনো সময় ওই অধ্যায় সেম অধ্যায় থেকে আসে, আবার কোনো সময় গ ঘ যে অধ্যায়টা দিকে দিছে ওই অধ্যায় থেকে না দিয়ে অন্য অধ্যায় থেকে তোমার ক খ দেয়। এখন ওটা অন্য অধ্যায় হইলে তো তুমি আপাতত পারবে না, কারণ আমার ওই অধ্যায় পর্যন্ত তোমার পড়ানো লাগবে। তো এই যে ক খ এই সমস্যাটা হবে, বাট নর্মালি এই অধ্যায় থেকে যদি কিছু ক খ আসে ওটা তুমি অবশ্যই পাবা, আমি তোমাকে যা পড়াইছি তার মধ্যেই আছে। আর ক ক ক নাম্বার তো শুধু লিখতে হয়, মাথায় থাকলে লিখতে পারবা, আর খ নাম্বার তো একটু আন্ডারস্ট্যান্ডিং একটু বুঝাই দেওয়া লাগে। তো আমি যেমনি বুঝাইছি তুমি যদি এই জিনিসগুলো প্রপারলি বোঝো, তোমার বই কোনোদিন পড়া লাগবে না খ নাম্বার লিখার জন্য। তোমার ওই খ নাম্বার আমি যা পড়াইছি তার ভিতর থেকে আসে, আর তুমি যদি আমার পড়াটা বোঝো তুমি এমনি খ নাম্বারে 3 থেকে 4টা লাইন লিখতে পারবা। 3 থেকে 4টা লাইন লিখলে খ নাম্বারে 2 5 জনই না। আর আরেকটা সমস্যা তোমাদের কি হয়, ধরো তোমরা ক লেখো, খতে অনেক টাইম দিয়ে ফেলো, 1 পৃষ্ঠা ধরে খ লেখো, পরে হলো দেখবা যে লাস্টের 2টা সিকিউর গ ঘ লিখতেই পারো না। তো এই কাজটা করবে না, তোমাদের সবসময় টার্গেট রাখবা যে খ নাম্বারটা কম, যত কম লিখা যায়। এখন কথা হলো তোমার যদি এরকম হয় যে আমি মানে পারতেছি না ভাই, আমার মনে হয় যে খ নাম্বার আরেকটু লিখে আরেকটু লিখে, তো তুমি কি করবা, 5টা সিকিউ না আগে তুমি ই করে ফেলবা, তুমি হলো গ ঘ মানে ক লিখবা, গ ঘ লিখবা, খ এর জায়গাটা ফাঁকা রাখবা, এমনি করে তুমি 4 নাম্বার সিকিউ পর্যন্ত গ ঘ কমপ্লিট করো। 5 নাম্বার সিকিউ লিখার আগে সবগুলার খ নাম্বার গুলো লিখো, লিখার পরে তারপরে 5 নাম্বার সিকিউতে যাও। তাইলে দেখবে যে লাস্টের দিকে এমনি তোমার মাথায় একটা টাইম সেন্স চলে আসবে যে হ্যাঁ এখন আমি আর খ বাড়াইতে পারবো না, আমি মোটামুটি লিখে দিলেই হচ্ছে। বাট আমরা খ 2 নাম্বারের জন্য 4 নাম্বারের অ্যান্সার লিখে আসি, এই ভুলটা করবা না, এই জন্য আমাদের টাইম ম্যানেজমেন্টে সবচেয়ে সমস্যা হয়। এজন্য তোমাদের আমি সাজেস্ট করবো যে তোমরা প্রথম 4টা সিকিউর ক গ ঘ লিখে নিবা, লিখে নেওয়ার পরে তারপরে সবগুলার খ লিখবা, তারপরে 5 নাম্বার সিকিউরটা লিখা শুরু করবা। তাহলে দেখবা যে টাইম একটা ভালো অ্যামাউন্টের টাইম তুমি বাঁচাইতে পারবা। তো এই হলো কথা। তো খ তোমরা পারবা, ক পারবা, এমসিকিউ পেয়ে যাবা। আর ক খ যেগুলো পারবা না ভাববা যে এই অধ্যায় থেকে নেই, কেন কেমনে বুঝবা তুমি, মানে দেখলেই বুঝবা যে অচেনা, কারণ আমার পড়া দিয়ে তুমি বুঝে যাবা যে মোটামুটি এই অধ্যায়তে কি কি আছে, দেখেই দেখবা যে এই অধ্যায়ের জিনিস এটা না। এখন তাও তোমার মনে হইতে পারে তাই আছে ভাইয়া পড়াইনি, বাট তুমি খুঁজে দেখবো পুরো বই খুঁজলেও তুমি ওই ক খ পাবা না, কারণ এটা অন্য অধ্যায়ের ক খ দিয়ে। মানে এটা যেহেতু একটা এইচএসসি প্রশ্ন, সব অধ্যায় সিলেবাসে ছিল, তারা গ ঘ এক অধ্যায় থেকে করছে, ক খ আরেক অধ্যায় থেকে নিছে, তো এই জিনিসটা হইতে পারে। তো আজকের ক্লাসে আসি, আজকে হলো তোমার একটা এইচএসসি স্ট্যান্ডার্ড ক্লাস হবে, আমি মূলত তোমার গ ঘর উপরে ফোকাসটা বেশি করব। আমি প্রথমে তোমাদেরকে কিছু টপিক বলবো যে এই টপিক গুলা বেশি আসে, তোমার এই টপিক গুলা বেশি আসে, সবই আমার পড়ানো টপিক এইগুলাই আসে। এখন তোমার পরীক্ষায় আসলে আমি যেটা পড়াইছি ওর উপরে বেস করে কিভাবে লিখবা, ওই জিনিসটাই আজকে আমার মেইন টার্গেট। তো শুরু করি আজকের ক্লাসটা। তো আমার এইচএসসি স্ট্যান্ডার্ড ক্লাস, তো তোমার সবচেয়ে বেশি ধরো অঙ্গাণু তো তোমাদেরকে পড়াইছে, এখন এই অঙ্গাণুর মধ্যে সবচেয়ে বেশি 2টা অঙ্গাণু আসে, একটা হলো তোমার মাইটোকন্ড্রিয়া, একটা হলো তোমার প্লাস্টিড। মানে প্লাস্টিডের মধ্যে তোমার ক্লোরোপ্লাস্টটা আসে, মাইটোকন্ড্রিয়া আর একটা হলো ক্লোরোপ্লাস্ট, এই 2টা জিনিস তোমার প্রচুর আসে। তুমি দেখবা যে তোমার গত 5 বছরের সব সিকিউ খুলে দেখবা যে এই 2টা যতবার আসছে, অন্য অঙ্গাণু আসে সব, মানে মোটামুটি অনেকগুলাই অঙ্গাণু আসে, কিছু অঙ্গাণু একদমই আসে না, কিছু অঙ্গাণু মানে আসে আসে না, বাট এই 2টা অঙ্গাণু মিস হয় না। ধরো একটা বছরে ধরো বোর্ড কত, বাংলাদেশে কয়েকটা বোর্ড আছে, তো দেখবা যে 3টা বোর্ডে এই প্রশ্ন আসতেছে এক বছরে, ওই 3টা বোর্ড আর এক বছরে অন্য 3টা বোর্ডে আসছে, এরকম করে এই 2টা প্রশ্ন আসে। প্রশ্ন কেমনে আসে, তেমন কিছু আসে না, তোমার হয় বলবে যে মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকাও, বা ঘ নাম্বারে এটা বলে যে মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকাও নাই ক্লোরোপ্লাস্টের ছবি আঁকাও, ঘ নাম্বারে তোমার মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা পার্থক্য লেখো, বা ঘ নাম্বারে তাই যে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে লেখো, প্লাস্টিক সম্পর্কে লেখো, ঘ নাম্বারে ওই মাইটোকন্ড্রিয়া মানে কি কি কাজে লাগে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া যে শক্তি তৈরি করে না, এখন আমাদের জীবনে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা কিরকম, এরকম টাইপের জিনিসপত্র ঘ নাম্বার আছে। আমাদের জীবনে ক্লোরোপ্লাস্টের ভূমিকা কিরকম, এরকম টাইপের জিনিসপত্র আছে। অর্থাৎ তুমি বইতে যেটা পড়ছো ওটা ঘ নাম্বারে আছে, আর ঘ নাম্বারে একটু আন্ডারস্ট্যান্ডিং লেভেলের জিনিসপত্র দেয়।
তো ফর এক্সাম্পল তোমার একটা প্রশ্ন দিল, তোমার গ নাম্বারে কি বলছে, তোমার গ নাম্বারে বলছে যে মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্টের ছবি আঁকাও। তো এটা কিন্তু তোমরা মোটামুটি আঁকাইতে পারবা, এদের ছবি আঁকানো অত কঠিন কিছু না, আমি কিন্তু অত ভালো ছবি আঁকাইতে পারি না। তাও ধরো এই যে মোটামুটি ধরো তোমার ক্লোরোপ্লাস্টের ছবিটা আঁকাইতে বলে, তুমি প্রথমে একটা গোল দিবা, তুমি কি তুমি জানো ক্লোরোপ্লাস্টের কি একটা দ্বিস্তরী আবরণী থাকে, দিলা দ্বিস্তরী আবরণী দিলাম, একটা দ্বিস্তরী আবরণী দিলাম। এখন ক্লোরোপ্লাস্টের ভিতরে কি থাকে, তোমার থাইলাকয়েড থাকে, এই যে এইগুলাকে থাইলাকয়েড বলে, এগুলো কিন্তু আমি তোমাকে পড়াইছি। এই যে থাইলাকয়েড থাকে, তারপরে কি এই যে থাইলাকয়েড, অনেকগুলো থাইলাকয়েড একসাথে মিলে কি তৈরি হয়, এটা যে গ্রানাম তৈরি হলো, তাহলে এটারে গ্রানাম বলে। তারপরে কি গ্রানাম, দুইটা গ্রানাম যুক্ত থাকে তোমার স্ট্রোমা ল্যামেলি দ্বারা, তাহলে এই দেখো এটা হলো তোমার স্ট্রোমা ল্যামেলি, আবার গ্রানাম দাও, আবার গ্রানাম দাও, এরকম ভাবে কয়েকটা গ্রানাম দিলা, এরকম ভাবে কয়েকটা গ্রানাম দিলা, তারপরে আবার এখান থেকে বের করলা স্ট্রোমা ল্যামিনি। এখান থেকে বই দেখলে তুমি প্রপারলি বুঝতে পারো, এরকম করতে করতে তুমি ভিতরে জিনিসগুলো আঁকাইলে তুমি ভিতরে এই যে এরকম জিনিসপত্র দিয়ে দিলা। এখন তোমার তো একদম বইয়ের মতো হুবহু হওয়া লাগবে এরকম না, তুমি লিখবা যে এটা কি, এটা হলো তোমার বই আবরণ, এটা হলো তোমার অন্ত আবরণ, এরকম ভাবে কিছু একটা মানে লেবেলিং করার টাইমে অন্ত আবরণ, এইটা হলো তোমার থাইলাকয়েড, তারপরে এই তিনটা একসাথে হলো কি, এই তিনটা একসাথে হলো তোমার গ্রানাম, মানে সব একসাথে গ্রানাম, এইগুলা হলো তোমার স্ট্রোমা ল্যামিনি। এই জেলিন নাই পদার্থ কি, জেলিন নাই পদার্থ হলো তোমার স্ট্রোমা। আর এর মধ্যে কি থাকে, এর মধ্যে বৃত্তাকার ডিএনএ থাকে, তার মানে কি যেটা বৃত্তাকার ডিএনএ আঁকাই দিলা, এটা বৃত্তাকার ডিএনএ। ধরো একটা রাইবোজোম আঁকাই দিলা, কোন রকম ভাবে একটা রাইবোজোম আঁকাই দিলা, এটা রাইবোজোম, এরকম গোল গোল দিলা, এটা হলো তোমার, এটা কি, এটা হলো তোমার কোয়ান্টোজোম। এরকম করে তুমি মোটামুটি ধরো তুমি জানো, তোমার জানা দিয়ে কিন্তু একটা মোটামুটি একটা ছবি আঁকাই দিতে পারবা। তো ছবিটাই তোমার মেইন, তোমার যদি গ নাম্বারে বলে যে চিত্র আঁকাও, তাহলে তোমরা চিত্রটা একটু ভালোভাবে আঁকাবা, আঁকানোর পরে নিচে একটু লিখে দিবা যে এর মধ্যে এটা এটা আছে, মানে নিচে তুমি 3 থেকে 4 লাইনের বেশি লিখবে না। আমাদের কি সমস্যা হয়, আমাদের যদি ছবি আঁকাইতে পারে, আমরা প্রথমত ছবি আঁকাই, দ্বিতীয়ত কি করি, দ্বিতীয়ত আরো তোমার হলো 1 পৃষ্ঠা ধরে লিখি, এতে এই গ নাম্বারে টাইম শেষে পরে আরেকটা লাস্টে সিকিউ গুলার গ ঘ হয় না। তো এই কাজ কখনো করবে না, যদি ছবি আঁকাইতে বলে ছবিটা ভালোভাবে আঁকাবা, আঁকানোর পরে কি করবা, নিচে একটু মোটামুটি 3 থেকে 4 লাইন লিখবা, লিখে রেখে দিবা। এ আর বেশি আগানো লাগবে, গ নাম্বার 1 পৃষ্ঠাই না। আর যদি তোমার যদি ক্লোরোপ্লাস্ট সম্পর্কে লিখতে বলে, সম্পর্কেরটা পরে আসছে, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকাবা। মাইটোকন্ড্রিয়াটা কি থাকে, একটা হলো আবরণ থাকে, আবরণের মধ্যে আবার এই যে কি, এর আবরণে ভাঁজ থাকে, এর মূলত অন্ত আবরণে ভাঁজ থাকে। এরকম এই যে ভাঁজ দিলা, ভাঁজ দিয়ে এরকম করে, এরকম করে ভিতরে ভাঁজ দিলা, ভাঁজ দেওয়ার পরে ভিতরে জিনিসপত্র দিলা, ভিতরে অক্সিজম আছে, বৃত্তাকার ডিএনএ আছে, এই হলো ভাঁজ। ভাঁজ গুলোকে তোমার কি বলা হয়, ক্রিস্টি বলা হয়। ভিতরে জেলিন নাই পদার্থকে তোমার কি বলা হয়, জেলিন নাই পদার্থকে তোমার ম্যাট্রিক্স বলা হয়। তারপরে এই যে এটা অন্ত আবরণ, এটা বই আবরণ। তারপরে ভিতরে তোমার অক্সিজম আছে, ভিতরে তোমার এটিপি সিনথেসিস আছে, ভিতরে বৃত্তাকার ডিএনএ আছে, ভিতরে রাইবোজোম আছে 70 এরকম ভাবে তুমি একটা ছবি আঁকাইয়া দিলা। তো ছবি আঁকানো কিন্তু অত বিষয় না, মোটামুটি 1-2 বার দেখলে হয়ে যাবে। অত একদম প্রপারলি ছবি আঁকানো লাগবে এরকম না, তোমার মোটামুটি স্যার বুঝতে পারলে হলো যে এটা হলো মাইটোকন্ড্রিয়া, এরকম ভাবে ছবি আঁকাইতে দিলে দিল। এটা হলো 1 গ নাম্বার গুলো। আরেক গ নাম্বারে কি আসবে, আরেক গ নাম্বারে তোমাকে বলবে যে এই যে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট সম্পর্কে লেখো, মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট সম্পর্কে লেখো। এখন মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট সম্পর্কে যদি লিখতে দেয় গ নাম্বারে, প্রথম কথা হলো গ নাম্বার 1 পৃষ্ঠা থেকে 1.5 পৃষ্ঠা, এর বেশি বাড়ানো যাবে না। আর হলো আরেকটা জিনিস ট্রাই করবা, যখন লিখতে বলবে অবশ্যই পয়েন্ট আকারে লিখবা। কারণ কি, তোমরা যদি একটানা লিখো, ধরো একটানা ধরো একদম একদম ধরে এরকম লিখছো পুরা পৃষ্ঠা ভরে, প্রথমত হলো তুমি তোমার অনেক বেশি লেখা লাগবে পৃষ্ঠা পূরণ করার জন্য। আর দ্বিতীয়ত হলো স্যারের কাছে জিনিসটা সুন্দর দেখাবে না অনেক, কারণ কি ধরো স্যাররা খাতা দেখে, তাদের অনেক খাতা দেখা লাগে। এখন তারা কি করে, তারা তারা মূলত তোমার প্রেজেন্টেশনটা বেশি ফোকাস দেয়, অর্থাৎ দেখতেছে যে ছেলেটা অনেক সুন্দর করে মানে লেখাটা সুন্দর, নাম্বার দিয়ে দেয়, ভিতরে অত পড়তে পড়তে মানে কিছু কিছু স্যার দেয়, সব স্যার আবার পড়তে যায় না। তো যখন তোমার প্রেজেন্টেশনটা সুন্দর হয়, তো যেসব স্যার পড়ে তাদের কাছেও তোমার জন্য একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়ে যায়। আর ইমপ্রেশন তৈরি করার ওয়ে হলো তোমার পয়েন্ট আকারে লেখা। অর্থাৎ তুমি ধরো তোমার ইসে দিছে কি, তোমার বলছে যে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে লিখো, তো তুমি প্রথমে 2টা লাইন লিখলা যে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে হলো কি বলা হয়, কোষের পাওয়ার হাউস বলা হয় বা শক্তিঘর বলা হয়, আমাদের দেহে যাবতীয় শক্তি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া, এমনি একটা লাইন লিখলা। তো তারপরে লিখবা কি, তারপরে লিখবা যে নিচে মাইটোকন্ড্রিয়ার বৈশিষ্ট্য দেয়া হলো। তারপরে একটা বোল্ড করে লাইন লিখলা, বোল্ড করে বলতে এমনি লিখলা যে মাইটোকন্ড্রিয়ার বৈশিষ্ট্য, মাইটোকন্ড্রিয়ার বৈশিষ্ট্য এমনি লিখলা। এমনি লিখার পরে এই যে কি করবা, সুন্দর দেখানোর জন্য ধরো 1 নাম্বার পয়েন্টটা তোমার হলো মার্জিন থেকে একটু কোনায় রাখবা, এইখানে 1 নাম্বার পয়েন্ট লিখবে, এইভাবে লিখলে 1 লাইন শেষ। আবার এইখান থেকে একটাই লিখলা, আর এইখান থেকে আবার 2 নাম্বার পয়েন্ট শুরু করলা, এইভাবে লিখলা, তারপরে এইখান থেকে শুরু করলা, এখানে 3 নাম্বার পয়েন্ট লিখলা, 3 নাম্বার পয়েন্ট এখান থেকে শুরু করলে, এখান থেকে শুরু করলা। তাইলে কি হবে, তোমার পয়েন্ট গুলার মাঝখানে স্যার বুঝতে পারে যে এখান থেকে 1 শুরু, এখান থেকে 2 শুরু। বাট তুমি যদি এইখান থেকে শুরু করো তাইলে কি হবে, 1 আবার 2 এরকম মানে ঘিজিমিজি হয়ে যাবে, সুন্দর দেখাবে না। বাট এই কোণা থেকে শুরু করলে কি হবে, তোমার জিনিসটা অনেক সুন্দর দেখ, স্যারের চোখে জিনিসটা আরো ভালো ফুটবে।
তো এইভাবে লিখলে কি হবে, জিনিসটা তোমার খাতার লাইনিংটা সুন্দর হবে। শুধু এটা না, তুমি যে কোনো কিছুর ক্ষেত্রে অর্থাৎ সবসময় ট্রাই করবা পয়েন্ট করে লেখা। পয়েন্ট করে লিখলে দুইটা সুবিধা, একটা হলো তুমি কম লিখলেও অনেক বেশি জায়গা ধরে যাবে, অর্থাৎ তোমার পয়েন্ট শেষ, তার মানে ওই লাইনটাও শেষ। বাট প্যারা করে লিখলে তুমি একটা লাইনের পর আরেকটা লাইন লাইন লিখেই যাচ্ছ, বাট পয়েন্টে পয়েন্ট শেষ মানে ওই লাইন শেষ, তারপরে একটু ফাঁকা রেখে আরেকটা পয়েন্ট শুরু করলে এইভাবে কিন্তু তুমি বেশি জায়গাতে ধরাইতে পারো, প্লাস তোমার খাতাটাও আরো সুন্দর দেখাবে। তো এই জিনিসটা আরো মানে ভালো হবে যদি তুমি পয়েন্ট করে লিখো। এখন কথা হলো কি লিখবা। ধরো গ নাম্বারে যাই আসুক, তুমি ট্রাই করো পয়েন্ট করে লেখা। ধরো আমার এই যে মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্ট তোমার গ নাম্বারে আসছে, তো তুমি কি করলা, তুমি হলো পয়েন্ট করে লিখবা। তো এই যে মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্টে তুমি কি লিখবা, ধরো প্রথমে লিখলা যে মাইটোকন্ড্রিয়াকে কোষের হলো শক্তিঘর বলা হয়, কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। তো মাইটোকন্ড্রিয়া হলো কোষের যাবতীয় শক্তি তৈরি করে, এরকম কিছু একটা লিখে নিন। তাহলে নিচে মাইটোকন্ড্রিয়ার বৈশিষ্ট্য দেয়া হলো, মাইটোকন্ড্রিয়ার বৈশিষ্ট্য নিম্ন। তো এরকম তুমি প্রথমে লিখবা কি, তুমি প্রথমে জানো কি, তুমি জানো হলো মাইটোকন্ড্রিয়াতে একটা আবরণ আছে। কি আবরণ আছে, দ্বিস্তরী আবরণ আছে। আমি তোমাদেরকে শিখাইছি যে মাইটোকন্ড্রিয়া আবরণের বৈশিষ্ট্য হলো কোষ ঝিল্লির আবরণের বৈশিষ্ট্য, তাইলে লিখতে থাকবা কি কি। মাইটোকন্ড্রিয়ার একটা সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যবৃদ্ধ লিপোপ্রোটিন নির্মিত দ্বিস্তরীয় আবরণ রয়েছে। স্যার এই পয়েন্টটা যদি প্রথমে একটু দেখে তাইলেই বুঝতে পারবে যে তোমার লেখার মান কত ভালো। তাইলে দেখবা যে স্যার আর পড়বেও না, তোমার ওইখান থেকেই তোমাকে নাম্বারিং করে দিবে। তো প্রথম লাইনটা এরকম লিখবা। দেন কি আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে তোমার জেলি হলো কি আছে, তোমার হলো ম্যাট্রিক আছে। তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে তোমার জেলিন নাই অর্ধ তরল কলয়েডাল ধর্মী, তারপরে হলো অর্ধশস্য সজীব দানাদার বন্ধহীন জেলিন নাই পদার্থ ম্যাট্রিক্স আছে। এই লাইনটা লিখবো। স্যার আইসোলি সেকেন্ড লাইনে গেল, এখানেও কিন্তু খুব ভালো মানের একটা লাইন পেয়ে গেল। তাহলে কিন্তু স্যার আর পরের লাইনে নাও যাইতে পারে। তবে থার্ড লাইনে কি লিখলা, থার্ড লাইনে তুমি আরো লিখলা যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে তোমার হলো ৭০ রাইবোজোম, বৃত্তাকার ডিএনএ, আরএনএ, হলো অক্সিজোম, এই এটিপি সিনথেসিস, এইগুলা আছে। তো এইগুলো হলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে আছে। তো এই থার্ড লাইন লিখলে, এটাও কিন্তু অনেক ভালো মানের একটা লাইন। তিনটা লাইন অলরেডি কমপ্লিট। এরপরে কি, এরপরে তুমি অ্যাড করবা কি মাইটোকন্ড্রিয়ার কাজগুলো অ্যাড করবা। ওই যে আরেকটা পয়েন্ট লিখতে হবে কি, মাইটোকন্ড্রিয়ার ঝিল্লিতে হলো কার্ডিওলিপিড নামক ফসফোলিপিড আছে, এই লাইনটা ইনক্লুড করে দিতে পারো। তারপরে মাইটোকন্ড্রিয়ার কাজগুলো লিখবা। মাইটোকন্ড্রিয়ার কাজ, কাজ বলতে এই যে মাইটোকন্ড্রিয়া তোমার শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শোষণ থেকে আরো দুইটা পয়েন্ট বের করা যায়, তোমার হলো ক্রেব চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া, অক্সিডেটিভ ফসফোরাইলেশন এইসবের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে। তারপরে কি মাইটোকন্ড্রিয়ার আরো কাজ আছে কি, আয়নকে পরিবহন করে, ক্যালসিয়াম পটাশিয়াম পরিবহন করে। এখান থেকে আরেকটা পয়েন্ট নিয়ে আসতে পারো কি, এটা হলো ক্যালসিয়াম আয়নের ঘনত্ব রক্ষা করে, রক্তকণিকা হরমোন তৈরি করে, অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে। এরকম কিন্তু তুমি অনেক পয়েন্ট দিতে পারবা। তুমি কিন্তু মোটামুটি ধরো এই যে পয়েন্ট করে লিখতেছো, 7 থেকে 8টা পয়েন্ট লিখলে মোটামুটি হয়ে যাবে। তুমি 7 থেকে 8টা পয়েন্ট লিখে শেষ, স্টপ। এই হলো তোমার মাইটোকন্ড্রিয়া সম্পর্কে এতটুকু লিখলে হয়ে যাবে। 7 থেকে 8টা পয়েন্ট লিখবা, 7 থেকে 8টা পয়েন্ট লিখে কিন্তু খুব কঠিন না। আমি যেভাবে বললাম এইভাবে কিন্তু তুমি ইজিলি 7 থেকে 8টা পয়েন্ট লিখতে পারবে, এবং পয়েন্ট গুলার মান খুব ভালো হবে। আর স্যার দেখবা যে প্রথম 2 থেকে 3টা পয়েন্ট মানে দেখেই বুঝতে পারবে যে তোমার লেখাটা কিরকম। দেখবা যে ওইটাই তো তুমি নাম্বার পাবা, আর ওইটার কারণে স্যারের মনে একটা ইমপ্রেশন তৈরি হবে তোমার খাতার প্রতি। দেখবা যে পরের গুলাতে অনেকগুলা না পড়েই নাম্বার দিয়ে দিচ্ছে, কারণ সে বুঝতে পারবে যে তোমার লেখার মানটা কিরকম। তো এইভাবে তুমি লিখবা। এই যে শুধু মাইটোকন্ড্রিয়া না, ক্লোরোপ্লাস্ট আসলে ক্লোরোপ্লাস্টে ওইভাবে লিখবা যে ক্লোরোপ্লাস্টের সেম ওয়েতে ক্লোরোপ্লাস্টের দ্বিস্তরী আবরণ আছে। আবরণটা কেমন, মাইটোকন্ড্রিয়ার মতো। ভিতরে হলো জেলিন নাই পদার্থ স্টমা আছে। স্টমার বৈশিষ্ট্য কেমন, ওই যে প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য বললাম, মাইটোকন্ড্রিয়াতে যেমন বলো আমরা লিখে দেবো। এর ভিতরে কি আছে, এর ভিতরে তোমার কোয়ান্টোজোম আছে। এর ভিতরে তোমার ওই যে বৃত্তাকার ডিএনএ, ৭০ রাইবোজোম, এটিপি সিনথেসিস এনজাইম, ওই মাইটোকন্ড্রিয়ার মতো জিনিসপত্র আছে। এর এর ঝিল্লিতে একটা স্পেশাল জিনিসপত্র আছে, যেটার নাম হলো গ্লাইকোসিল গ্লিসারাইড। তো লিখার পরে ক্লোরোপ্লাস্টের কাজে সালোক সংশ্লেষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হলো খাদ্য তৈরি করে, শক্তিকে রূপান্তর করে, তোমার সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে। এরকম ভাবে কিন্তু তুমি 7 থেকে 8টা পয়েন্ট খুব ভালো মানে 7 থেকে 8টা পয়েন্ট দিতে পারবে। এই গ নাম্বার কিন্তু তোমার ঘ নাম্বারের ইমপ্রেশনটা স্যারের কাছে ভালো করে দিবে। এই জন্য তুমি গ নাম্বারের জন্য কিন্তু ঘ নাম্বারে অলরেডি 2 নাম্বার পেয়ে বসে আছো। স্যার কখনো তোমার 3-এর কম দিবে না, 2 না 3-এর কম কখনো তোমার ঘতে দিবে না, কারণ তোমার গটা অনেক সুন্দর। স্যার বুঝতে পারবে যে তোমার লেখার মান কিরকম। এইভাবে তুমি গ নাম্বারটা লিখবা। ঘ কি আসে, ঘ নাম্বারে নর্মালি তোমার ঘ নাম্বারে আসে হলো তোমার এই যে মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্টের মধ্যে মাঝে মধ্যে পার্থক্য দেয়, মাঝে মধ্যে সাদৃশ্য দেয়, আবার মাঝে মধ্যে কি যে মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্ট যে কোনো একটা অঙ্গাণু, যেটা গ নাম্বারে দেয়, অন্য অঙ্গাণুটা দিয়ে বলে কি যে এই অঙ্গাণুটা আমাদের জীবনে প্রয়োজনীয় থাকে। এখন ধরো তোমাকে বলছে যে ক্লোরোপ্লাস্টের জীব জগতে ক্লোরোপ্লাস্টের ভূমিকা কি। এখন ক্লোরোপ্লাস্টের ভূমিকা সহ বলতে স্যার জানতে চাইছে তুমি আসলে জীব জগতে তোমার সালোক সংশ্লেষণের ভূমিকাটা কি। তো তুমি প্রথমে ক্লোরোপ্লাস্টকে সালোক সংশ্লেষণের সাথে লিঙ্ক করে দিবা কি, ক্লোরোপ্লাস্ট হলো সালোক সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সালোক সংশ্লেষণের কারণেই জীবজগতে তোমার খাদ্যটা তৈরি হয়। এই সালোক সংশ্লেষণ না হলে কিন্তু জীবজগতে কোনো খাদ্য তৈরি করতে
করা মানে জীবজগতে কোনো খাদ্য তৈরি হতো না। তো তুমি প্রথমে কি লিখলা, প্রথমে ধরো একটা প্যারা লিখলা যে জীব জগতে কি, প্যারা না, তুমি পয়েন্ট করে লেখো, যে পয়েন্ট করে কি লিখবা, লিখবা যে কি জীব জগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব, জীব জগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব, এমনি একটা প্যারা লিখে এটার পয়েন্ট করে লেখো যে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি হয়, এইভাবে উদ্ভিদ খাদ্য তৈরি করে, এই খাদ্য খেয়ে আমরা বেঁচে থাকি, এই খাদ্য না থাকলে আমরা মানে মারা যেতাম, এরকম করে তুমি 4 থেকে 5টা পয়েন্ট লিখো। তারপরে তুমি লিখো যে এই যে মানে তারপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পর্কে কিছু একটা লিখো। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা আসলে কিভাবে হয়, এইভাবে সূর্যের আলো, কার্বন ডাইঅক্সাইড এগুলো আসে, এসে দেন ওইখান থেকে খাদ্য তৈরি হয়, সাথে অক্সিজেন তৈরি হয়। আবার এই যে সালোক সংশ্লেষণে যে শুধু খাদ্য আসে এমন নাই, যে অক্সিজেনের মাধ্যমে আমরা বেঁচে থাকি। সালোক সংশ্লেষণ না হলে তোমার হলো জীবজগতে অক্সিজেন থাকতো না। তার মানে কি, সালোক সংশ্লেষণ মানে খাদ্য পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায়। তো এই দুইটার গুরুত্ব কিন্তু আমরা মোটামুটি একটু গ্যাজাই ট্যাজাই মোটামুটি লিখতে পারবো। আর লিখতে পারা বলতে এখন তুমি 4-এ 4 পাওয়ার তোমার কি, তোমার গ নাম্বার। স্যারের যদি তুমি এই যে অনেকে কি আছে, অনেকে তোমার ঘ নাম্বারে 3 পায়। এখন 3 পাওয়ার কারণ কি, তুমি মোটামুটি ভালোই লিখছো, সবাই সেম অ্যামাউন্টে লেখে। লেখার কি স্যারের ইমপ্রেশনের একটা বিষয় আছে, ওই ইমপ্রেশনটা কিন্তু তুমি অলরেডি ঘ নাম্বারে তৈরি করে ফেলছো। ঘ নাম্বারে স্যার নিজেও জানে যে সালোক সংশ্লেষণের গুরুত্ব, ক্লোরোপ্লাস্টের গুরুত্ব, এটা বইয়ের কোনো জিনিসটা সম্পূর্ণ নিজের লেখা রাখবে, সম্পূর্ণ নিজের লেখা রাখবে। এখন নিজের জিনিস, বইয়ের জিনিস না, তো জিনিসটা স্যার কিভাবে বিচার করবে, স্যার বিচার করবে তোমার গ দিয়ে। স্যার বুঝতে পারবে যে তোমার বই সম্পর্কে একটা ভালো ধারণা আছে। দেন কি, তুমি যাই লিখো মোটামুটি লিখলে স্যার তোমাকে অনেক ভালো একটা নাম্বার দিয়ে দিবে। তো এইভাবে তুমি ঘ নাম্বারটা লিখবা। বা যদি আসে মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব কি, মাইটোকন্ড্রিয়া কি করে, শক্তি উৎপাদন করে, অর্থাৎ শোষণের মাধ্যমে শক্তি উৎপাদন করে। এখন এই যে শক্তি, শক্তি না থাকলে তো আমরা আমাদের কাজকর্ম করতে পারতাম না, এটা করতে পারতাম, ওইটা করতে পারতাম না। তোমার গাইডে একটা প্রশ্নে তুমি এই অ্যান্সার গুলো হালকা পাতলা একটু দেখে নিও, দেখে নিলে তোমার জিনিসটা আরো, তোমার কনসেপ্ট গুলো আরো ভালো হবে, তুমি আরো প্রপারলি লিখতে পারবে। তো এরকম ভাবে কিন্তু তুমি এই মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের যে গ আর ঘ নাম্বার আছে ওইগুলা লিখতে পারবা। তো তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রেই মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টই আসে। তো শুধু যে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট আছে এরকম না, আরো কিছু অঙ্গাণু আছে যেগুলো তোমার আসে। তো কোন কোন অঙ্গাণু আসে, একটু অঙ্গাণুগুলোর নাম তোমাকে লিখে দিই, তুমি এইগুলা ওইভাবে একটু লিখে দিবা। তো তোমার গলগি বডিটা আসে, গলগি বডিটা আসে। তো গলগি বডি বলতে তোমার গলগি বডি সম্পর্কেও তুমি লিখবা। কি লিখবা, ধরো এই তোমার বলছে ওই যে দ্বিস্তরী আবরণ আছে গলগি বডি, কারণ আবরণটা কেমন, কোষ ঝিল্লির মতো। এখন এর মধ্যে তোমার জেনিন নাই পদার্থ, ওইটা ওরকম ভাবে নাই, তো ওইটা ওই লাইনটা তুমি এখানে লিখতে পারবা না। তুমি দেন লিখবা কি, তুমি লিখবা যে এই গলগি বডি সম্পর্কে কিন্তু তুমি একটা স্পেশাল জিনিস জানো, গলগি বডি 3টা নাম জানো। গলগি বডিকে কি বলে, কোষের ট্রাফিক পুলিশ বলে। কেন বলে, সে বর্জ্য পদার্থকে তোমার হলো কোষ ঝিল্লি পর্যন্ত নিয়ে আসে মাঝখান থেকে, কোষের ট্রাফিক পুলিশ, এটা দিয়ে একটা পয়েন্ট বানালে। দ্বিতীয়ত আরেকটা পয়েন্ট, গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে। কেন বলে, কারণ সে পলিস্যাকারাইড সংশ্লেষ এবং পরিবহন করে, এই যে আরেকটা পয়েন্ট হয়ে গেল। তবে গলগি বডিকে কি বলে, প্যাকেজিং হাউস বলে। কেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে অঙ্গাণুগুলো তৈরি করে ওইগুলোকে প্যাকেজজাত করে গলগি বডি। এই কিন্তু তুমি 3টা পয়েন্ট গলগি বডি সম্পর্কে জেনে গেছো, এই 3টা দিয়ে। আর গলগি বডির অনেক কাজ আছে, তৈরি করে তোমার হলো প্রোটিন বাদে বাকি সবকিছু সংশ্লেষ করে, প্রোটিন সংশ্লেষ করে না, সঞ্চয় ক্ষরণ করে, এমনি করে কিন্তু তুমি গলগি বডির সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা লিখতে পারো। গলগি বডির 3টা অংশ আছে, অংশ 3টা লিখলা, সিস্টার্নি, ভেসিকল আর হলো তোমার হলো ভ্যাকুল। এইভাবে কিন্তু তুমি গলগি বডির সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা দিয়ে দিতে পারো। তো গলগি বডিটা মাঝে মধ্যে আসে তোমার নিউক্লিয়াসটা আসে। তো নিউক্লিয়াসটা আছে, তো নিউক্লিয়াসে কি আছে, একটা ডাবল দ্বিস্তরী আবরণ আছে, আবরণের বৈশিষ্ট্যটা লিখলাম। ভিতরে নিউক্লিওপ্লাজম আছে, যেটা বৈশিষ্ট্য কিসের মতো, প্রোটোপ্লাজমের মতো লিখলা। দেন কি আছে, ভিতরে তোমার নিউক্লিওলাস আছে, নিউক্লিওলাস কি করে, প্রোটিন আর আরএনএ সংশ্লেষ করে। ভিতরে ক্রোমাটিন তন্তু আছে, যেটা বংশগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো লিখলা যে মানে ওই 4টা অংশ লিখলা, প্রথমে এই 4টা অংশ আছে, 4টা অংশের প্রতিটার একটা করে গুরুত্বপূর্ণ কাজ লিখলা। তারপরে কি লিখলা, তারপরে নিউক্লিয়াসের কাজটা লিখলা, যে কি এটা কি, এটা হলো কোষের যাবতীয় কাজকর্ম সব নিয়ন্ত্রণ করে। এভাবে কিন্তু 5-6টা পয়েন্ট তুমি নিউক্লিয়াস সম্পর্কে লিখতে পারবা। তো গলগি বডিটা আসে, তোমার নিউক্লিয়াসটা আসে, আর কি আসে, তোমার কোষ প্রাচীর আসে, কোষ প্রাচীর আসে। আর হলো তোমার কোষ ঝিল্লি আসে, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি আসে। এখন কোষ প্রাচীর যদি আসে, তাহলে কি, কোষ প্রাচীরের 3টা অংশ আছে, এটা লিখবা যে কোষ প্রাচীরের 3টা অংশ আছে, মধ্যপর্দা, তোমার হলো প্রাথমিক প্রাচীর আর সেকেন্ডারি প্রাচীর লিখলে। এখন মধ্যপর্দা সম্পর্কে একটা লাইন লিখো, যে মধ্যপর্দা কি, মধ্যপর্দা হলে মধ্যপর্দা কি করে, মধ্যপর্দা হলো এই যে মধ্যপর্দা কি করে, 2টা কোষকে পৃথক রাখে, এই কথাটা লিখলা। দেন হলো প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর সম্পর্কে একটা লাইন লিখলা, যে প্রাথমিক প্রাচীর হলো তোমার সেলুলোজ, হেমিসেলুলোজ, তারপরে হলো দ্বারা, তোমার হলো গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত। তারপরে সেকেন্ডারি প্রাচীর দিয়ে লিখলা যে তোমার কি, প্রাথমিক প্রাচীরের উপরে লিগনিন, সুবেরিন, কিউটিন এসব মোম জাতীয় পদার্থ জমা হয়ে কি হয়, সেকেন্ডারি প্রাচীরটা তৈরি হয়। এরকম আর মধ্য প্রাচীরটা কখন, এই যে মাইটোসিসের টেলোফেজ পর্যায়ে শুরু হয়, এরকম এই 3টা অংশ সম্পর্কে 3 থেকে 4টা পয়েন্ট লিখলা, সব পয়েন্ট পয়েন্ট আকারে লিখলা।
তারপর লিখবা যে কোষ প্রাচীরের কাজটা কি, কোষ প্রাচীর তোমার উদ্ভিদের কোষ প্রাচীর, সেলুলোজ নির্মিত, এরকম কয়েকটা লিখে দিলা যে উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পেপটিড ও গ্লাইকন নির্মিত, এরকম একটা থেকে দুইটা পয়েন্ট লিখবেন। দেন কোষ প্রাচীর কাজ এটা কি, এটা হলো উদ্ভিদকে আকৃতি এবং দৃঢ়তা প্রদান করে। তারপরে কি, তারপরে হলো এটা হলো খনিজ লবণ, পানি, এগুলা হলো পরিশোষণে সাহায্য করে। এরকম ভাবে কিন্তু তুমি কোষ প্রাচীর সম্পর্কে লিখতে পারবা। এরকম ভাবে তুমি কি কোষ প্রাচীর সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়ে দিবা, কিন্তু তুমি কিন্তু কিছু এক লিখতে পারবা, খুব সুন্দর ভাবে লিখতে পারবা, এবং প্রতিটা ইনফরমেশন তোমার খুব গুরুত্বপূর্ণ, খুব অথেন্টিক। তারপরে কি আছে, তারপরে কোষ ঝিল্লি। এখন কোষ ঝিল্লি কি, কোষ ঝিল্লি সম্পর্কে তুমি লিখলা যে কোষ ঝিল্লি কি, কোষ ঝিল্লি হলো কি, এটা হলো তোমার কোষের আবরণ, এটা কোষের আবরণ। তাহলে এই আবরণটার বৈশিষ্ট্য প্রথমত লিখলা যে কি, এটা হলো সূক্ষ্ম, স্থিতিস্থাপক, বৈষম্যবদ্ধ, গেল। এই জিনিসটা ইত্যাদি একটা পয়েন্ট লিখলা। তারপরে কি আছে, তারপরে হলো তোমার এই কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত, কোষ ঝিল্লি প্রধানত তোমার ফসফোলিপিড আর প্রোটিন দ্বারা গঠিত। ফসফোলিপিড নিয়ে তো তেমন কিছু লিখার নাই, তুমি লিখবা যে কোষ ঝিল্লি যে প্রোটিনটা, তিন ধরনের প্রোটিন পাওয়া যায়, প্রোটিন তিনটার নাম লিখলা, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন লিখলা। এখন এইগুলা বাদেও এতে তুমি কোলেস্ট্রল আর গ্লাইকোক্যালিক্স পাচ্ছে এটা লিখলা। তারপরে এই কোষ ঝিল্লিতে কি থাকে, এক ধরনের ভাঁজ থাকে, এই ভাঁজকে তোমার মাইক্রোভিলাই বলা, এটা লিখলা। দেন কোষ ঝিল্লির কাজ লিখবা, কাজ শিখাইছি দ্বারা। দ্বারা কি, এটা বস্তুর স্থানান্তর করে, এটা হলো কোষের ভিতরে বস্তুকে রক্ষা করে, এটা ব্যাপন নিয়ন্ত্রণ করে, এটা বিয়োদানু সংশ্লেষ করে। এই কাজগুলা তুমি লিখলা। এছাড়াও আরো কিছু কাজ তোমাদেরকে শিখাইছে যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন বস্তু, পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ, এই আরেকটা কাজ। দেন তথ্য দিয়ে কিছু কাজ শিখাইছি যে তথ্যের ভান্ডার হিসেবে কাজ করে, নিউরন হলো কি বলে তোমার হরমোন নিউরো ট্রান্সমিটার হিসেবে তথ্য সংগ্রহ করে। এইভাবে কিন্তু তুমি মোটামুটি কোষ ঝিল্লি সম্পর্কে লিখতে পারবে। তো এইভাবে তুমি যদি কোষ ঝিল্লি শুনে, এগুলো নর্মালি তোমার গ নাম্বারে আসবে। গ নাম্বারে আসলে তুমি মোটামুটি দেখবা যে 7 থেকে 8টা পয়েন্ট করবা, 7 থেকে 8টা পয়েন্ট লিখলেই ইনাফ। গ নাম্বার আবার বেশি এক্সটেন্ড করবা না, কারণ তোমার ঘ নাম্বার লেখা লাগবে। তো এই গ নাম্বারে তোমার এইগুলোই মোটামুটি আসে। তো অঙ্গাণু থেকে তোমার এইগুলা মোটামুটি আসবে তোমার গ নাম্বারে। এই অঙ্গাণু বাদে তোমার গ নাম্বারে আর কি কি আসে, গ নাম্বারে তোমার অঙ্গাণু বাদে আর হলো তোমার মাঝে মধ্যে কি চাই, তোমার ডিএনএ সম্পর্কে লিখতে বলে, ডিএনএ সম্পর্কে লিখতে বলে, তারপরে আরএনএ সম্পর্কে লিখতে বলে। তো এইগুলা সম্পর্কে তোমার হলো হলো গ নাম্বারে লিখতে বলে। তো তুমি লিখবা যে ডিএনএ সম্পর্কে তো তুমি মোটামুটি জানো যে ডিএনএ কি, ডিএনএ পূর্ণরূপ হলো তোমার কি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটা তিনটা জিনিস দ্বারা গঠিত, তোমার হলো ডিঅক্সিরাইবো সুগার, তারপরে হলো তোমার তারপরে হলো নাইট্রোজেন গঠিত ক্ষার, তার মধ্যে চারটা আছে, চারটা থায়ামিন আছে, এরকম চারটা নাইট্রোজেন গঠিত ক্ষারের নাম লিখে দিলা। তারপরে তোমার ফসফেট থাকে, এইগুলা নিয়ে গঠিত, এরকম ভাবে লিখলা। তারপরে যে ডিএনএ সম্পর্কে, যে ডিএনএ ডাবল হেলিক্স মডেল তো আমরা সবাই তোমাকে পড়াইছি। তো ডিএনএ ডাবল হেলিক্স মডেল থেকে যেই ইনফরমেশন গুলা পাইছো, ওই ইনফরমেশন গুলা লিখবা যে কি, ডিএনএ এক একটা সূত্র, এক একটা সূত্রের দৈর্ঘ্য কত, 34 অ্যাংস্ট্রম। তারপরে ডিএনএ এর ব্যাস কত, ব্যাস হলো তোমার 20 অ্যাংস্ট্রম। ডিএনএ এর ওজন কত, 1.10⁶ থেকে 10⁹ ডাল্টন। এরকম ভাবে কিন্তু ডিএনএ সম্পর্কে তুমি অনেক কিছু রাখতে পারো। তারপরে হলো তোমার রাসায়নিক গঠনটা আছে, ডিএনএ প্রধানত তোমার প্রোটিন আর ডিএনএ দ্বারা গঠিত। তারপরে কি, প্রোটিনের মধ্যে কি থাকে, 45% হিস্টোপ্রোটিন, তোমার হলো নিউক্লিক অ্যাসিডের মধ্যে 45% ডিএনএ থাকে। সরি সরি, এটা তো সরি ভুলেই গেছে, মানে ডিএনএ, ডিএনএ তো সরি সরি, মানে একটু মানে আমি ক্রোমোজোমের সাথে গুলাই ফেলছি। এই যে এইগুলা লিখবা তুমি, ওই যে ডিএনএ ডাবল হেলিক্স মডেল থেকে যা যা শিখছো ওইগুলা লিখবা। দেন এর ভিতরে নাইট্রোজেন বেস, অ্যাডিনিন আর থায়ামিন ডবল বন্ডে আছে, সাইটোসিন আর গুয়ানিন হলো ট্রিপল বন্ডে আছে। তারপরে প্রতিটা নিউক্লিওটাইড হলো তোমার ফসফোডাইস্টার বন্ধন দ্বারা যুক্ত হয়। তুমি ডবল হেলিক্স মডেলটাই ডিএনএ এর ইনফরমেশন হিসেবে লিখে দিবা। দেন কি আছে, দেন হলো আরএনএ সম্পর্কে যদি লিখতে বলে, তুমি ওই যে প্রথমে লিখবা যে আরএনএ, আরএনএ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। এটা কি, এটা হলো তোমার হলো ক্রোমোজোমে আরএনএ 0.2 থেকে 1.4% পাওয়া যায়, এটা মেইনলি রাইবোজ সুগার। তারপরে হলো নাইট্রোজেন গঠিত ক্ষার, আর ইনার ফসফেট দ্বারা গঠিত। আর এই যে আরএনএ এর মূলত লিখার বিষয় হলো, আরএনএ এর যে 90% সাইটোপ্লাজমে পাওয়া যায়, 10% হলো নিউক্লিয়াসে নিউক্লিওলাসে পাওয়া যায়। আর কি লিখবা, আর হলো যে আরএনএ প্রকার ভেদটা প্রশ্ন, যে আরএনএ 5 প্রকার, টিআরএনএ, আর আরএনএ, এরকম লিখলে। এখন যদি তোমার কিছু মনেও না থাকে, তুমি এই প্রতিটা প্রকার ভেদ সম্পর্কে কিছু লিখে দিবা। এমনি লিখে কিন্তু তুমি আরএনএ সম্পর্কে মোটামুটি একটা ভালো ইনফরমেশন দিতে পারবা। তো এইভাবে এই জিনিসগুলো লিখবা। তো এই এই ডিএনএ আরএনএ তোমার হলো গ নাম্বারে আসতে পারে, এইগুলা সম্পর্কে তোমাকে লিখতে দিতে পারে। আর কি আসতে পারে, আর হলো তোমার হলো ওই যে কোষের প্রকারভেদ পড়াইলাম, তোমার এই যে প্রথমে হলো কোষের প্রকারভেদ পড়াইলাম। তো কোষের প্রকারভেদ থেকে তোমার কিছু একটা দিয়ে দিতে পারে, ধরো দিতে পারে যে দেহ কোষের বৈশিষ্ট্য লেখো, বা হলো তোমার হলো ইসের বৈশিষ্ট্য লেখো, হলো তোমার প্রকৃত কোষের বৈশিষ্ট্য লেখো, এরকম কোনো একটা কোষের বৈশিষ্ট্য তোমাকে লিখে দিতে বলতে পারে।
তো এরকম যদি বৈশিষ্ট্য দিতে পারে, তুমি তো মোটামুটি জানো দেহকোষ কি জিনিস। এখন দেহকোষ সম্পর্কে আসলে অত বেশি লেখা যায় না, তুমি মোটামুটি যতটুকু জানো একটু গুছাই লিখে দিলা যে এই দেহকোষ। তুমি মোটামুটি দিলা যে আমাদের বডিতে তোমার সব কোষই দেহকোষ, সব অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে দেহকোষ। আমি কিন্তু মোটামুটি দেহকোষ তোমাকে, তোমাদের বইতে কিছু নাই তাও আমি মোটামুটি ভালো মতো তোমাদেরকে বোঝাইছি। তো তুমি ওই জিনিসটা যদি প্রপারলি অনুধাবন করতে পারো, তুমি অ্যাটলিস্ট এক পৃষ্ঠা দেহকোষ সম্পর্কে লিখতে পারো। তোমার বইতে অথেন্টিক যে নিউজ গুলো আছে অ্যাটলিস্ট 4টা পয়েন্ট তুমি তো বানাইতে পারবে, আমি বানাই দিছিলাম। ওই 4টা পয়েন্ট লিখলে, এছাড়াও আরো কিছু জিনিস একটু মানে গুলাই ফেসায় একটু লিখে দিয়ে আসলে, তাহলে মোটামুটি তুমি ভালো একটা নাম্বার পাও। আর প্রকৃত কোষের তো বৈশিষ্ট্যের অভাব নেই। সুগঠিত নিউক্লিয়াস থাকে, সবাত শোষণ হয়, তারপরে তোমার কি অঙ্গাণু বেশি কি বলে সকল অঙ্গাণু থাকে, রাইবোজোম 80S, তোমার হলো সাইটোস্কেলিটন থাকে, তারপরে উদাহরণগুলা লিখলা, তারপরে পুষ্টি কিভাবে ঘটে, এরকম ভাবে কিন্তু তুমি প্রকৃত কোষের বৈশিষ্ট্যগুলো লিখতে পারবা। আর তোমার যদি আসে কোষের বৈশিষ্ট্য লেখো, তো কোষের বৈশিষ্ট্য তো তোমাদের শিখাইছি। কোষের বৈশিষ্ট্য কি? কোষের বৈশিষ্ট্য হলো তোমার কোষ হলো একক, বিপাক প্রক্রিয়া প্রদর্শন করে, হোমিওস্ট্যাটিস অবস্থা বজায় রাখে, অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা আবৃত, তারপরে হলো তোমার সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজনন করতে পারে। এইভাবে কিন্তু তুমি কোষের বৈশিষ্ট্য গুলাও লিখতে পারবা। তো এইগুলাই নর্মালি তোমার গ নাম্বারে আসে। আর গ নাম্বারে আর কি আছে, তো এইগুলো তোমরা লিখবা। এছাড়াও তোমার এই যে খ নাম্বারে একটা জিনিস বলি, খ নাম্বারে তোমার যে ফ্লুইড মোজাইক মডেলটা আছে ওইটা অনেক বেশি আসে। তো খ নাম্বারে তোমার কি আছে, খ নাম্বারে তোমার ফ্লুইড মোজাইক মডেল আছে, অর্থাৎ কোষ ঝিল্লি যে ফ্লুইড মোজাইক মডেলটা আছে ওটা তোমার খ নাম্বারে অনেক বেশি আছে। তো আমি যখন তোমাদেরকে কোষ ঝিল্লি পড়াইছিলাম, খ নাম্বারে কিভাবে লিখবা ওইভাবে কিন্তু আমি পড়াইছিলাম, যে এই ফ্লুইড মোজাইক মডেল খ নাম্বারে কিভাবে লিখবা ওইভাবে তোমাদেরকে পড়াইছিলাম। কিভাবে পড়াইছিলাম যে কি হয়, তোমার কোষ ঝিল্লি প্রধানত দ্বিস্তর বিশিষ্ট। প্রথমে লিখবা যে ফ্লুইড মোজাইক মডেল, এটা হলো কোষ ঝিল্লির একটা মডেল, যেটাকে যেটা দুইজন বিজ্ঞানী সিঙ্গার আর নিকলসন দিয়েছিলেন। এটা কোষ ঝিল্লির সবচেয়ে গ্রহণযোগ্য মডেল এরকম লিখলা। তারপর নিচে আরেকটা প্যারাই লিখলা যে এই কোষ ঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট, এটা এই প্রতিটা স্তর ফসফোলিপিড দ্বারা গঠিত। এই স্তরের জায়গায় জায়গায় কি আছে, প্রোটিন ছড়াই ছিটায় থাকে বা গ্রথিত থাকে। এই প্রোটিনকে মেমব্রেন প্রোটিন বলা হয়। এখন এই প্রোটিনটা সমুদ্রে যেমন হলো তোমার হিমশৈল হলো ছড়াই ছিটায় থাকে, কোষ ঝিল্লিতে ওরকম ভাবে প্রোটিন ছড়াই ছিটায় থাকে, এই জন্য এই মডেলকে তোমার আইসবার্গ মডেল বলা হয়। তো এতটুকু লিখলেই মোটামুটি তোমার এই ফ্লুইড মোজাইক মডেলের খ নাম্বার কমপ্লিট, বেশি লেখা লাগবে না। তো এই হলো এই খ নাম্বারে এই ফ্লুইড মোজাইক মডেলটা আসতে পারে। আর কিছু আরেকটা কি আসতে পারে, আরেকটা জিনিস তোমাদেরকে বলি, তো অঙ্গাণু রিলেটেড সিকিউ। এবং আরেকটা সিকিউ কি আসে, এগুলো হলো তোমার প্রসেস রিলেটেড সিকিউ আসে, অর্থাৎ এর গ নাম্বারে ট্রান্সলেশন দেয়, গ নাম্বারে ট্রান্সলেশন দেয়। আর গ নাম্বারে ট্রান্সলেশন, আর ঘ নাম্বারে কি দেয়, ঘ নাম্বারে তোমার হলো এই আরেকটা প্রক্রিয়া দিয়ে দেয়, ট্রান্সক্রিপশন দিয়ে দেয় এরকম দিতে পারে। আবার কি দিতে পারে, এই যে ট্রান্সক্রিপশন না দিয়ে তোমার ঘ নাম্বারে দিতে পারে এই ট্রান্সলেশনের গুরুত্ব কি, আবার কোনো কিছুর গ নাম্বারে তোমার ট্রান্সক্রিপশন দেয়, ঘ নাম্বারে ট্রান্সক্রিপশনের গুরুত্ব দিয়ে দেয়। তো এরকম ভাবে সিকিউ আসতে পারে। তো এইগুলো তোমরা কিভাবে লিখবা, আমি তোমাদেরকে যখন পড়াইছি তখন শিখাইছি যে কেমনে সিকিউ লিখবা। তো সিকিউটা কেমনে লিখবা, সিকিউটা লিখবা, ধরো তোমার পরীক্ষায় কি আইছে, পরীক্ষায় তোমার হলো ট্রান্সলেশন আইছে। তো আমি তোমাকে ওই যে ধাপে ধাপে লিখে দিছি, ওই ধাপটা ধরো আমি মোটামুটি আমার ধাপে কয়টা, ধরো আমার ধাপে কয়টা পয়েন্ট, আমার ধাপে মনে হয় তোমার 12 থেকে 13টা পয়েন্ট ছিল। 12 থেকে 13টা পয়েন্ট, তুমি ওই 12 থেকে 13টা পয়েন্ট এই যে এমনি লিখবা। যে তুমি লিখবা যে এই যে ট্রান্সলেশন, প্রথমে তুমি ধরো গ নাম্বার শুরু করলা যে ট্রান্সলেশন কি, ট্রান্সলেশন হলো তোমার হলো এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে ট্রান্সলেশন বলা হয়। এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে ট্রান্সলেশন বলা হয়। এটা হলো তোমার প্রথম লাইন। দ্বিতীয় লাইন হলো এটা কোথায়, এটা কি হয়, এটা হলো তোমার কোষের সাইটোপ্লাজমে ঘটে। এই দুইটা লাইন লিখলা। এই দুইটা লাইন লিখার পরে তুমি লিখবা যে নিম্নে ট্রান্সলেশন প্রক্রিয়াটি ব্যাখ্যা করে দেয়া হলো। তারপরে 1 নাম্বার পয়েন্ট লিখবা, আমার একটা ধাপ লিখবা। 2 নাম্বার পয়েন্ট লিখবা, আমার আরেকটা ধাপ লিখবা। 3 নাম্বার পয়েন্ট লিখবা, আমার আরেকটা ধাপ লিখবা। এরকম করে তুমি আমার 10 থেকে 12টা ধাপ লিখে দিবে। আর এইটাই হলো তোমার হলো মিনিমাম এই কাজটা তোমার করা লাগবে। এখন এই ধাপের গ নাম্বার গুলো একটু বড় হয়ে যায়, এখন কিছু করার নেই, কারণ তোমার ধাপটা বোঝানো লাগবে। ধাপটা না বোঝাইলে তুমি নাম্বার পাবা না। তো এই ধাপের গ নাম্বারটা একটু বড় হবে, এটা স্বাভাবিক কথা। আর যারা একটু আরো ভালো করতে চাও বা যাদের কাছে একটু টাইম থাকবে, তারা কি কাজ করবে, তারা এই যে এই কাজটা করে দিবা। অর্থাৎ এই যে আমি তোমাদেরকে একটা চিত্র আঁকাইছিলাম, এই যে এটা হলো এমআরএনএ, এর নিচে এই যে কি বলে তোমার ইসের হলো রাইবোজোমের ছোট খণ্ড। তো এইখানে ধরো একটা কোডন আছে, তো এটা কি বরাবর, এটা পি বরাবর থাকে। এটা হলো কি, এটা আর এটা হলো তোমার এ। তো এখানে তোমার কি হয়, বড় খণ্ড এরকম যুক্ত হয়, বড় খণ্ডে কি থাকে, বড় খণ্ডে এই যে তিনটা অংশ থাকে। এই সব জায়গায় কি হয়, টিআরএনএ যুক্ত হয়। টিআরএনএ ধরো একটা টিআরএনএ আঁকাই দিলা, টিআরএনএ এমনি টিআরএনএ আঁকাই দিলা, এরকম ভাবে আঁকাই দিলা। তো দুইটা টিআরএনএ আঁকাই দিয়ে এরকম ভাবে কিন্তু তুমি লিখে দিলা যে এই যে তুমি দিলা চিত্র কি ট্রান্সলেশন। এই চিত্রটা তুমি একটু পেন্সিল দিয়ে আঁকাই দিলে পারলে জিনিসটা আরো প্রপার হবে। তো যাদের টাইম থাকবে তারা করবে, যাদের টাইম থাকবে না তারা এই কাজটা করবে না। তো এমনি আঁকাই দিতে পারো।
প্লাস যখন হলো ধরো এখন ট্রান্সক্রিপশন আসলো, ট্রান্সক্রিপশনও সেম এরকম ভাবে তুমি ধাপগুলা লিখবা যে এইভাবে হয় ওইভাবে হয় ওইভাবে হয়, ধাপগুলা লিখবা। এখন আমি যেভাবে ধাপ শিখাইছি ওইভাবে লিখবা। যে আমি তোমাদেরকে প্রথমে কিওয়ার্ড নিয়ে আলোচনা করছি, এখন কিওয়ার্ডটা তোমাদের জানা লাগবে তোমাদের বোঝার জন্য। তো পরীক্ষার খাতায় স্যারকে এক্সপ্লেন করে দেওয়া লাগবে না যে এই কিওয়ার্ড দ্বারা কি বোঝায় ওই কিওয়ার্ড দ্বারা কি বোঝায়, তোমরা ডাইরেক্টলি জাস্ট কিওয়ার্ড গুলা বসাইতে থাকবে। এইগুলা তোমাদের জানা লাগবে, কারণ যাতে তোমরা ওই প্রসেসটা প্রপারলি লিখতে পারো। তোমার যাতে এমন কিছু মানে তোমার লেখাটা এমন না হয় যে তুমি পুরো মুখস্থ লিখতেছো, তুমি যাতে বোঝো। ধরো তোমার কাছে টাইম কম আছে কিন্তু আমার তো লিখা লাগবে, তো তুমি কি করো, তুমি যদি প্রসেসটা বোঝো তাইলে কি হয় তুমি কমাইতে পারবা। আর যদি তুমি মুখস্থ করে যাও তুমি কখনোই প্রসেস কমাইতে পারবা না। তো কমাই যদি তুমি শেষ করে আসতে পারো তাইলেই তুমি নাম্বার পাবো, বাট তুমি যদি কমাইতে না পারো অর্ধেক লিখে আসো তাহলে কিন্তু পুরা নাম্বার পাবা না, শেষ করে আসলেই নাম্বার পাবো। তো এই জন্য তোমার কমানোটা অনেক ইম্পর্টেন্ট, আর কমানোর জন্য তোমার প্রসেসটা বোঝা লাগবে, আর প্রসেস বোঝার জন্য তোমার কিওয়ার্ড গুলো চেনা লাগবে। এই জন্য আমি কিওয়ার্ড গুলো চিনাই, প্রসেস বুঝাই, বাট তোমাকে মেইনলি আমি যে ধাপ আকারে লিখে দিই ওই ধাপগুলাই তোমার পরীক্ষার খাতায় লেখা লাগবে। এখন কথা হলো এই যে এই জিনিসটা এখন ট্রান্সক্রিপশন আসলে ওরকম, তুমি ওরকম নিচে ট্রান্সলেশন প্রথমে 2 লাইন লিখবা যে ট্রান্সক্রিপশন হলো কি, ট্রান্সক্রিপশন হলো ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া, এটা হলো কোষের নিউক্লিয়াসে ঘটে, নিচে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা দেওয়া হবে এরকম 1 2 3 4 দিয়ে লিখলা। 1 2 3 4 দিয়ে লিখার পরে এখন তোমার কাছে যদি টাইম থাকে তাহলে একটা ছবি আঁকাই দিবা, ছবিটা যে এরকম আঁকাই দিলা, ধরো এই যে এরকম দুইটা দিয়ে দিছো, দিয়ে দিয়ে এখানে ধরো একটা এরকম নাইট্রোজেন বেস আছে, ধরো এরকম নাইট্রোজেন বেস গুলা দিলে একটা সূত্রে, তারপরে এখানে একটা এরকম দিলা এই যে এমআরএনএ দিয়ে দিয়ে এরকম ভাবে এই ফিগার চিত্র হলো ট্রান্সলেশন হলো ট্রান্সক্রিপশন, এমনি কিন্তু তুমি একটা ছবি আঁকাই দিলা, তাহলে জিনিসটা আরো সুন্দর দেখাবে। বা টাইম না থাকলে এই কাজ করার দরকার নেই। তো অনেক সময় কি হয়, অনেক সময় এইগুলার হলো গ নাম্বারেও একটা প্রসেস আসে, ঘ নাম্বারেও একটা প্রসেস আসে। তো এরকম আসতে পারে। আবার অনেক সময় কি গ নাম্বারে যেই প্রসেসটা দেয় ওই প্রসেসটার গুরুত্ব জীব জগতে কি ওটা ঘ নাম্বারে দেয়। ফর এক্সাম্পল তোমাকে ট্রান্সলেশন গ নাম্বারে ট্রান্সলেশন প্রক্রিয়া বলতে বললো, তুমি লিখে দিলা, তোমার এই ঘ নাম্বারে বলছে ট্রান্সলেশনের গুরুত্ব কি। এখন ট্রান্সলেশনের গুরুত্ব কি, ট্রান্সলেশন প্রক্রিয়াটা কি এটা তোমার বোঝা লাগবে। ট্রান্সলেশন কি, ট্রান্সলেশনের প্রক্রিয়া হলো তোমার এমআরএনএ থেকে প্রোটিন তৈরি। অর্থাৎ তোমাকে ট্রান্সলেশনের গুরুত্ব চাইনি, তোমার কাছে মূলত প্রোটিনের গুরুত্বটা চাইছে যে প্রোটিনের জীবজগতের গুরুত্ব কি। তো তুমি প্রথমে তুমি প্রশ্নটাকে ডাইভার্ট করে প্রোটিনে নিয়ে যাবা, তুমি লিখবা যে ট্রান্সলেশন কি, এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। এটা তুমি লিখলা, এটা তুমি লিখার পরে তারপর লিখবা যে প্রোটিন, আমাদের জীবজগতে প্রোটিনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে লিখতে থাকবা যে প্রোটিন কি কি কাজে লাগে, প্রোটিন দ্বারা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়, প্রোটিন দ্বারা নিউক্লিয়াস পুরো কোষকে নিয়ন্ত্রণ করে, প্রোটিন এইটা করে ওইটা করে। তোমার বইতে দেখবে যে গাইডে এরকম টাইপের প্রশ্ন আসে, একটা প্রশ্ন একটু পড়বা তাইলে আরো ধারণা পাবা যে কেমনে লিখবা। এই জিনিসটা একটু পয়েন্ট করে লিখবা, তোমার গাইডে আসলে পয়েন্ট করে লেখা থাকে না, তোমরা পয়েন্ট করে লিখবা, কারণ পয়েন্ট করে লিখলে তুমি অনেক জায়গা কভার করতে পারবা, প্লাস তোমার লেখার ইটাও অনেক সুন্দর হবে। তোমার কি বলে তোমার ওই লেখার মানে কি বলবো, স্যার জিনিসটা আরো ভালোভাবে দেখবে, স্যারের কাছে জিনিসটা আরো সুন্দর লাগে দেখবে, সুন্দর লাগবে দেখতে। কিন্তু মেইনলি তোমার স্যারের কাছে ইমপ্রেশনটা তৈরি হবে গ নাম্বারটা। স্যার নিজেও জানে যে এই প্রোটিনের কাজ এটা তোমার বইতে নাই, এটা তোমার বানাই লেখা লাগবে। কিন্তু ওই যে গ নাম্বারটা ওটা তোমার বইয়ের পুরা জিনিস, এবং স্যার ওই জিনিসটা দেখবে, দেখে বুঝতে পারবে যে তুমি আসলে কতটুকু জানো। সে যদি দেখে যে হ্যাঁ তুমি ওই প্রসেসটা প্রপারলি পারো, তাহলে দেখবা যে সে ঘ নাম্বারে তোমাকে অনেক ভালো নাম্বার দেবে। ঘ নাম্বার তুমি যেমনি লেখো, তো তোমার গ নাম্বারটা ভালো করা লাগবে, আর ঘ নাম্বারটা মোটামুটি লেখা লাগবে, যাতে স্যার একটু পড়লেও মানে অতটাই না হয়, মানে গয়ের ইম্প্রেশন দিয়ে জন্য তোমাকে পুরো নাম্বারটা দিতে পারে। এই হলো ঘ নাম্বার। তোমার ইসে ট্রান্সক্রিপশনের গুরুত্ব আসলে অমনি লিখবা যে এমআরএনএ তৈরি করা হয়। এটাকে আর একটু এক্সটেন্ড করে নিবা যে পরবর্তীতে এমআরএনএ দিয়ে প্রোটিন তৈরি করা হয়, তারপরে আবার প্রোটিনে তোমরা চলে যাও। এমআরএনএ তো আমাদের কোনো ভূমিকা নেই, আমাদের ভূমিকা তো প্রোটিনের। এখন এমআরএনএটা যদি না তৈরি হয় ট্রান্সক্রিপশনের মাধ্যমে, তাহলে তো প্রোটিন তৈরি হবে না। আর প্রোটিন তৈরি না হলে তো আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হবে না। এইভাবে গুরুত্বগুলো একটু একটা আরেকটার সাথে প্রথমে একটু কানেকশন ডাইভার্ট করে নেবা, অর্থাৎ প্রশ্নে যেটা আসছে ওটাকে একটু ডাইভার্ট করে তুমি যেই জিনিসটা জানো ওই জিনিসে নিয়ে আসবা, নিয়ে আসে তারপরে তুমি এক্সপ্লেন করা শুরু করবা। তো এইগুলা হলো এই প্রসেস আসলে এরকম এই হিসাবে তুমি কাজ করবা। তো এখন ঘ নাম্বারে আসি, তো ঘ নাম্বার নিয়ে মোটামুটি তোমাদের একটা আলোচনা করলাম, এখন তোমার ঘ নাম্বারে আসে। তো ঘ নাম্বারে আসে, তো ঘ নাম্বারে কি কি আসে, ঘ নাম্বারে মূলত তোমার ওই যে তোমাকে আমি যে শিখাই না, ওই যে শখ শিখাই, শখ শিখাই আসলে শখ গুলা তোমার ঘ নাম্বারে বেশি আসে। অর্থাৎ তোমার একটা ঘ নাম্বার কিরকম আসে, তোমার ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য, ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্য। তো এই যে পার্থক্য আসে না, পার্থক্যে তোমাদের আমার কাছে কাইন্ড একটা রিকোয়েস্ট হলো, তোমরা অবশ্যই পার্থক্য ছক আকারে লিখবে। এখন অনেকে আছে কি ওই যে স্কেল দিয়ে টেনে টুনে একদম ই করে ফেলা দাও, একদম সুজা লাইনটা এরকম না, জাস্ট এটা স্কেল ধরবা, স্কেল ধরে ধরো ছক আঁকানোর সিস্টেম কি, ধরো প্রথমে একটা দাগ দিলা, এরকম একটা দাগ দিবা খাতায়, এরকম একটা দাগ দিবা, এরকম একটা দাগ দিবা, আর মাঝখানে একটা দাগ দিবা। মাঝখানে দাগ দিয়ে তুমি 1 নাম্বার পয়েন্ট লিখলা, এর পার্থক্য মানে উপরে একটা দাগ দিবা, উপরে ডিএনএ লেখো, নিচে হলো আরএনএ লেখো, আরএনএ লেখো, এগুলো তুমি প্রথমে লিখলা, লিখার পরে এখানে ধরো 1 নাম্বার দিলা, 1 নাম্বার দিলা,
নাম্বার দিয়ে ডিএনএ এর পার্থক্যটা লিখলা, ডিএনএ এর ওই পার্থক্যটা লিখলা, লিখার পরে ওর সেম পার্থক্য মানে ওটার সাথে আরএনএ যেটা আছে ওটা লিখলা, লিখার পরে জাস্ট একটা দাগ দিয়ে দিবা, দাগ দিলা, তারপরে আবার আরেকটা লিখলা, আরেকটা লিখলা, আরএনএ এর আরেকটা লিখলা, তারপরে কি হবে শেষ হয়ে যাবে, তারপরে আরেকটা দাগ দিয়ে দিবা। এরকম ভাবে দাগ দিয়ে দিবা। অনেকে কি করো আগে দাগ টাগ টেনে একদম ঘরটা সাজায় রেখে তারপরে দাগা, তুমি দাগেই সব টাইম খেয়ে ফেলা দাও, তুমি লিখতে পারো না। তো ওটা কথা না, তোমার কথা হলো লিখা। তুমি কোন রকমের দাগ গুলা দিবা, বেঁকা হোক মানে একদম হাত দিয়ে দিলে একদম খারাপ দেখায়, তো এই জন্য স্কেলটা একটু ধরে লাইন বেঁকাও, কোনো সমস্যা নাই, বাট স্কেল দিলে তো বোঝা যাচ্ছে যে তুমি স্কেলটা টানোছো, একটু ভালো দেখাবে। দেখানোর পরে তুমি জাস্ট এই ডিএনএ আরএনএ লিখার পরে তারপরে তুমি একটা করে লাইন লিখবা, দুইটার পার্থক্য লিখে দেন তারপরে একটা করে দাগ দেবা, একটা করে পার্থক্য লিখবা, তারপরে একটা করে লিখবা। তুমি যদি ধরো তুমি কি হয়েছে, তুমি ধরো এমনি ছক আঁকাওনি, তুমি জাস্ট 1 নাম্বার দিয়ে ডিএনএ এটা আরএনএ এটা, 2 নাম্বার দিয়ে ডিএনএ এটা আরএনএ এটা, এমনি যদি তুমি 10টা পার্থক্য লেখো, আর হলো তুমি যদি এমনি 5টা পার্থক্য লেখো, এই জিনিসটাই স্যারের কাছে বেশি ভালো লাগবে। তো এই হলো কথা। তো পার্থক্য অবশ্যই তোমরা ছক আঁকায় লিখবে, একটা পৃষ্ঠা নিবা, আর পার্থক্য এটা একটা সুবিধা আছে, ধরো একটা পৃষ্ঠা ধরে তুমি শুধু পার্থক্য লিখবা, এটা ভালো মানে একটা নতুন পৃষ্ঠা নিবা, ওটা শুরুতেই লিখবা যে ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলো, তারপরে ওই পুরা পৃষ্ঠা ধরে পার্থক্য লিখবা, তারপরে পরের পৃষ্ঠায় একটু লিখে দেবে হ্যাঁ উপরে তোমার পার্থক্য দিয়ে আছে শেষ। তো তুমি যদি এরকম তোমার পার্থক্য আসে, তাহলে তুমি এক পৃষ্ঠার মধ্যেই কিন্তু তুমি এই পুরো একটা নাম্বার কাভার করে ফেলা দিচ্ছ, যেখানে তোমার নর্মালি নাম্বার 2 থেকে 3 পৃষ্ঠায় লেখা হয়। তুমি যদি এক পৃষ্ঠায় জাস্ট পুরা ছক আঁকাই লেখো, এক পৃষ্ঠা তোমার নাম্বার লিখলেই তুমি পুরা নাম্বার পাবা, কারণ ছক দেখলেই তোমাকে নাম্বার দিয়ে দেবে। কারণ ছকে তোমার 5টা পয়েন্ট মানে 10টা পয়েন্ট, তো ওই 10 পয়েন্ট মানে তোমার একটা পুরা নাম্বার। তো এক পৃষ্ঠায় কিন্তু তুমি অনেক কম লিখেই কিন্তু তুমি পুরা নাম্বার পেয়ে যাচ্ছ। এই জন্য অবশ্যই ছক আঁকাবা, আর ছকটা এমনি আঁকাবো, বেশি ওই ডিজাইন করতে যাবে না, জাস্ট কোনো রকমে আঁকাই একটা করে পয়েন্ট লিখবা, তারপরে দাগ দেবে, একটা করে পয়েন্ট লিখবা, তারপরে দাগ দেবে, জাস্ট একটা পৃষ্ঠায় লিখবে, একটা পৃষ্ঠায় তোমার 5টা পয়েন্ট এঁটে যায়। পরের পৃষ্ঠায় আর যাওয়া লাগবে না যে আমার 10টা পয়েন্ট লেখা লাগবে, 10টা লেখার কোনো দরকার নেই, 5টায় এক পৃষ্ঠা ধরে লিখবা, তাইলেই হয়ে যাবে। অন্য পৃষ্ঠায় আবার ওই ছক নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। এই একটা কাজ করবা। আরেকটা কাজ কি করবা, আরেকটা কাজ হলো তুমি এই কাজটা করবা, তাহলে এই জিনিসটা হলে আরো সুন্দর হবে। আরো সুন্দর বলতে দেখো তোমাকে ডিএনএ আর আরএনএ এর পার্থক্য দিছে, তুমি তো লিখলা যে এটা ডিএনএ এটা আরএনএ, ভালো কথা, এইখানে আরেকটা দাগ টানবা, দাগ টেনে লিখবা যে এটা কি, এটা হলো পার্থক্যের বিষয়, সুন্দর মতো বাংলায় লিখে নিবা যে পার্থক্যের বিষয়। এখন এই বিষয়টা তোমার মুখস্থ জিনিস না, এটা মুখস্থ জিনিস না, এটা মুখস্থ না, এটা তুমি এই পয়েন্ট গুলো আগে লিখবা। ধরো ডিএনএ কি, ডিএনএ হলো তোমার দ্বিসূত্র, আর আরএনএ কি, এক সূত্র, এক সূত্র, এই হলো একটা পার্থক্য, তাহলে এখানে পার্থক্যের বিষয়টা সূত্র লিখে দিবা, সূত্র লিখে দিবা। দেন তারপরে কি ডিএনএ হলো, ডিএনএ তে কি থাকে, ডিঅক্সি রাইবোজ সুগার থাকে, ডিঅক্সি রাইবোজ সুগার থাকে, আর আরএনএ তে তোমার রাইবোজ সুগার থাকে, যে পার্থক্যের বিষয় কি সুগার। তো এই সুগার এই যে পার্থক্য আছে, এইটা হলো তুমি প্রথমে এই 2টা পয়েন্ট লিখবা, লিখে এইখান থেকে তুমি হলো তোমার মাথা খাটায় এই বিষয়টা বের করে নিয়ে আসবা। এটা তুমি কখনো মুখস্থ করবে না, তুমি এই 2টা আগে লিখবা, লিখে বিষয়টা বের করে এখানে লিখে দিবা, এই 2টা লিখবা, লিখার পরে বিষয়টা বের করে এখানে লিখে দিবা। তো এই পার্থক্যের বিষয় এই কলামটা যদি স্যার দেখে, তাহলে স্যারের কাছে তোমার ইমপ্রেশন আরো ভালো হয়ে যাবে। তুমি জাস্ট এক পৃষ্ঠা লিখবা, 5টা পয়েন্ট লিখবা, বাট এই পার্থক্যের বিষয়টা লিখবা, তুমি 4টা যদি এই পার্থক্যের বিষয়টা ইনক্লুড করে দাও, এটা কিন্তু তুমি মুখস্থ করোনি, তুমি এই জিনিসটাই এই 2টা পয়েন্ট লিখছো, তারপরে তুমি ওই 2টা পয়েন্ট থেকে বের করছো যে আসলে কি পার্থক্য, কিসের পার্থক্য, সূত্রের পার্থক্য, সূত্র লিখলাম, কিসের পার্থক্য, সুগারের পার্থক্য, সুগার লিখলাম। এই ডিএনএ তে কি থাকে, তোমার থায়ামিন থাকে, আর আরএনএ কি থাকে, ইউরাসিল থাকে, পার্থক্য কি, নাইট্রোজেন গঠিত ক্ষারের পার্থক্য। এমনি কিন্তু তুমি জিনিসগুলো বানায় লিখতে পারো। তুমি যদি এই পার্থক্যের বিষয়গুলো দিয়ে লেখো, তাইলে কি হবে, তাইলে ধরো স্যার জানে যে লাস্টের 2টা সিকিউ আছে, লাস্টের 2টা সিকিউ আসলে, লাস্টের 2টা না, লাস্টের একটা সিকিউ আসলে কারোরই পুরোপুরি মানে লেখা সম্ভব হয় না, কারণ টাইমের একটা বিষয় আছে, সে এত বছর ধরে দেখছে, সে বোঝে বিষয়টা। কিন্তু তোমার যদি ইমপ্রেশনটা প্রথমের দিকের ইমপ্রেশনটা যদি স্যার কাছে ভালো থাকে, তাহলে স্যার বুঝবে যে তুমি কিরকম টাইপের স্টুডেন্ট, তাহলে স্যার ওই লাস্টের সিকিউ গুলাতে তোমার মার্কিংটাও সেরকম ভাবেই করবে। সে যদি বোঝে হ্যাঁ এ একটা ভালো স্টুডেন্ট বা টাইম তো নর্মাল, এটা নর্মাল, তো তার মার্কিংটাও সে ভালো করবে। এই জন্য আমাদের প্রথমে স্যারের কাছে একটা ভালো ইনফরমেশন ক্রিয়েট করা লাগবে, আর এই ভালো ইমপ্রেশনটা ক্রিয়েট করার জন্য আমাদের আলাদা কিছু করা লাগবে। ইমপ্রেশন ক্রিয়েট কেমনে হয় জানো, ইমপ্রেশন ক্রিয়েট হয় তুমি যদি আলাদা কিছু করো। ধরো স্যার হলো 50টা খাতা দেখতেছে, এখন 50 জন, 50 জনের ভিতরে 50 জনের একটা কমন একটা ওয়ে থাকে, সবাই একটা কমন ওয়েতে জিনিসপত্র লিখে, সবাই ডিএনএ আরএনএ লিখে, বাট এই পার্থক্যের বিষয় কিন্তু সবাই লেখে না। ধরো 5 জন পার্থক্যের বিষয় লিখে, এই 5 জনই তোমার ইমপ্রেশনটা তৈরি করে, কারণ স্যারের কাছে তো 50 জনের জন্য ইমপ্রেশন থাকবে না, স্যারের কাছে কিছু স্পেসিফিক কয়েকজনের জন্য ইমপ্রেশন থাকবে। আর ইমপ্রেশনটা কিভাবে তৈরি হবে, এই যে তুমি আলাদা যেই কাজটা করতেছো, যে আলাদা একটা কাজ করছো, এই কাজের জন্য ইমপ্রেশনটা তৈরি হবে, আর ওই 5 জন দেখবে ওই নাম্বারটা তাদের বেশি আসবে। তো এইভাবে কিন্তু তুমি এই জিনিসগুলো করতে পারো। শুধু যে ডিএনএ আরএনএ এর পার্থক্য আসে এরকম না, তোমার পরীক্ষায় শুধু, তোমার পরীক্ষায় মাঝে মধ্যে কি আসে, মাঝে মধ্যে তোমার কোষ প্রাচীর আর কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য আসে, কোষ প্রাচীর আর কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য। তো এর একটা ছক কিন্তু তোমার বইতে দিয়ে আছে, তো ওই ছকের উপরে বেস করে তুমি এই পার্থক্যটা করবা। তো আমি ওই ছকটা তোমাদেরকে পড়াইছি।
আবার মাঝে মধ্যে কিসের মধ্যে পার্থক্য আছে, তোমার মাইটোকন্ড্রিয়া আর হলো ইসের মধ্যে পার্থক্য আসে, মাইটোকন্ড্রিয়া আর হলো প্লাস্টিডের মধ্যে পার্থক্য আসে। তো এটারও একটা ছক তোমার বইতে দেওয়া আছে, তো ওই ছক অনুযায়ী তুমি পার্থক্যটা করে নিলা। তো এরকম ভাবেই তোমার প্রশ্ন আসে। আবার মাঝে মধ্যে আসে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডের মধ্যে সাদৃশ্য কি। তো এটাও কিন্তু তোমার বইতে 5টা পয়েন্ট আমি তোমাকে বইতে পড়াইছি, এই 5টা পয়েন্ট বইতে সুন্দর মতো দিয়ে আছে। তো ওইভাবে কিন্তু তুমি এইগুলা লিখবা, লিখলেই তুমি মোটামুটি একটা ভালো নাম্বার পেয়ে যাবে। কিন্তু এইগুলো সবসময় ট্রাই করবা শখ আঁকান, শখ যত আঁকাইতে পারবা, শখে একটু টাইম যাবে, বাট শখটা অত প্রপারলি শখটা করবা না, বাট ইনফরমেশন গুলা প্রপারলি লিখবা। আর আলাদাভাবে পার্থক্যের বিষয়টা অ্যাড করবা, তাহলে অবশ্যই অনেক ভালো নাম্বার পাবা। আর এক পৃষ্ঠায় রাখার ট্রাই করবা, 5টা পয়েন্ট লিখবা, 5টার বেশি পয়েন্ট লিখবা না, একটা পৃষ্ঠায় রাখার ট্রাই করবা, তাইলে মোটামুটি অনেক ভালো নাম্বার পেয়ে যাবে। তো এইভাবে তোমরা এই যে এইরকম টাইপের যে ঘ নাম্বার গুলো আসবে ওইগুলা তোমরা এরকম ভাবে লিখে নিবা। তো তোমার ঘ নাম্বারে নর্মালি তোমার পার্থক্যই আসে, বা আমাদের জীবনে এর গুরুত্ব কি ওর গুরুত্ব কি এইগুলো আসে। তো এইগুলো আসলে তুমি তো বুঝোই। তো এই যে যেমন মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব চাই, কারণ মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব বলতে এইগুলাতে তোমার গুরুত্ব যদি চাই তাহলে তোমার ডাইভার্ট করা লাগবে। ডাইভার্ট করা বলতে আসলে মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব মানে মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব না, মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব মানে শ্বসনের গুরুত্ব, শক্তি উৎপাদনের গুরুত্ব। ক্লোরোপ্লাস্টের গুরুত্ব, ক্লোরোপ্লাস্টের গুরুত্ব মানে সালোক সংশ্লেষণের গুরুত্ব, খাদ্য তৈরির গুরুত্ব। তারপরে তোমার যদি ডিএনএ এর কি বলে ওই ট্রান্সক্রিপশনের গুরুত্ব, ট্রান্সলেশনের গুরুত্ব, এইগুলোর গুরুত্ব মানে আমাদের জীবনে প্রোটিনের গুরুত্ব। তো এইগুলা তোমার চাই। তো এইগুলা পারতে হলে তোমার প্রথমত ওই গাইডে দেখো এরকম টাইপের প্রশ্নই বারবার আসে, তো তোমরা গাইডে যেমন লেখা আছে ওটা একবার রিডিং করবা, তাহলে তোমাদের একটা ধারণা হয়ে যাবে যে কি কি লিখবো। তারপরে কি করবো, তারপরে অবশ্যই পয়েন্ট আকারে লিখবা, অবশ্যই পয়েন্ট আকারে লিখবা। আর যদি তোমার শখ চাই বা তোমার হলো পার্থক্য চাই বা সাদৃশ্য চাই, তাহলে অবশ্যই কি হবে, শখ আঁকাবা। তাহলে এই জিনিসগুলা যদি তুমি করো, আলাদাভাবে যদি পার্থক্যের বিষয় লিখে দাও, পয়েন্ট করো সুন্দর মতো পয়েন্টটা, সবাই এরকম ভাবে পয়েন্ট করে 1 2 3, বাট তোমার পয়েন্টটা কিরকম হবে, এরকম হবে, আবার লিখাটা এরকম হবে। তোমার পয়েন্টটা এরকম হবে, লিখাটা এরকম হবে, তাহলে কিন্তু তুমি যে এক্সেপশনাল একটা জিনিস করলা, তোমার লেখাটা সুন্দর লাগবে দেখতে। এরকম ভাবে কিন্তু তুমি জিনিসগুলা যদি করো, তাহলে কিন্তু তোমার নাম্বারটা ভালো আসবে, স্যারের কাছে একটা ভালো ইমপ্রেশন তোমার প্রতি তৈরি হয়ে যাবে। তো এরকম এই প্রসেস গুলো ফলো করলে কিন্তু তুমি নর্মালি গ আর ঘ নাম্বারে মোটামুটি একটা ভালো নাম্বার তুলে নিতে পারবা। এই হলো মোটামুটি। তো এইগুলাই তোমার হলো পরীক্ষায় আসে, পরীক্ষায় গ আর ঘ নাম্বারে এইগুলাই আসে। তো এইগুলা তোমাকে আমি আগেই বলছি। তা আমি তোমাদেরকে মোটামুটি একটা গাইডেন্স দিয়ে দিলাম যে কিভাবে লিখবা, প্লাস তোমরা হলো টেস্ট পেপার বা গাইডে দেখবা, দেখে মিলাবা, তাহলে তোমাদের আরো ভালো হবে। তো এরকম এইগুলা করলে কিন্তু তুমি মোটামুটি এইচএসসির একটা ভালো প্রিপারেশন তোমার হয়ে যাবে। তো তুমি ওই ওই কাজটা করবে যে আমার ভিডিও শেষ, তুমি আমার এই ভিডিওটা দেখে নিলা, দেখে নিলে বুঝতে পারবা যে তোমার গাইডে আসলে কি করা লাগবে। তুমি বুঝে গেলে তোমার কিন্তু অলরেডি তুমি গাইড দেখে দেখে যেই কাজটা করতে, ওইটা কিন্তু অলরেডি আমি এই ভিডিওর মাধ্যমে 60 থেকে 70% কাভার করে দিছি। প্লাস একটা গাইডেন্সও দিয়ে দিছি, একটা বেস তৈরি করে দিছি, যার উপরে ভিত্তি করে তুমি গাইড দেখবা। এখন যে তুমি এমসিকিউ গুলো একটু দেখবা, আসলে এমসিকিউ আসলে ওরকম ভাবে আলোচনা করা যায় না, বাট তোমাদের আমি একটা কথা বলতেছি, 25টা এমসিকিউ আসে, তার ভিতরে 20টা এমসিকিউ আমি যা পড়াইছি তার মধ্য থেকে আসবে। যদি তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়, ইনফরমেশন গুলো একটু ভালো মতো মাথায় রাখতে পারো, একটু ভালো মতো প্র্যাকটিস করো, একটু ভালো মতো মনোযোগ দাও, তাইলে কিন্তু দেখবা যে তুমি 20টা এমসিকিউ অ্যান্সার করতে পারছো। আর 3 থেকে আসলে 25টা কেউই পারে না, তোমার 2 থেকে 3টা ভুল যায়। আর এই একটা থেকে দুইটা এক্সট্রা, যে দুইটা একটু বাদ যাচ্ছে, ওই দুইটা তুমি যদি এই যে এমসিকিউ গুলো একবার দেখো, দেখলেই তোমার আগের এমসিকিউ গুলো একবার প্র্যাকটিস হয়ে যাবে, অর্থাৎ আমি যা পড়াইছি তাও একবার প্র্যাকটিস হয়ে যাবে। আর নতুন যদি কিছু থাকে ওইগুলাও দেখবা যে তুমি হলো প্র্যাকটিস করা হয়ে তুমি কিন্তু আরো 1 থেকে 2টা এমসিকিউ বেশি পেরে যাচ্ছ। তো এইভাবে তুমি এমসিকিউ গুলো গাইড দেখে কাভার করে নিবা। আর হলো ক খ নাম্বার গ ঘ নাম্বার তো আমি মোটামুটি দিয়ে দিছি, তোমার বইতে যে গ ঘ নাম্বার আছে, মানে এই পর্যন্ত বোর্ডে আসে যে গ ঘ নাম্বার আছে, তার ভিতরে 80% আমি কাভার করে দিছি। আর একবার দেখবা তাহলে কি লিখতে হবে আরো ভালো একটা ধারণা পাবা, কিভাবে লিখতে হবে ওটা তো আমি তোমাদের বলেই দিলাম। তো একটা মোটামুটি গ ঘের একটা ধারণা দিয়ে দিছি। আর এরপরে ক খ, ক খ আমি তোমাদেরকে যা পড়াইছি তাই তাই তা থেকেই তোমার ক খ আসবে, এর বাইরে কিছু আসবে না। বাইরে যদি কিছু ওটা আসলে অন্য অধ্যায়টা, এই অধ্যায়টা না। মানে এরকমই হবে, তোমার অন্য অধ্যায়টা পাবে যেগুলো আমার না ক খ তোমার অচেনা লাগবে। আর বাকি সব আমি যা পড়াইছি তার মধ্যে তুমি ক খ পেরে যাবে। আর খ নাম্বারটা এক্সপ্লেন করা লাগে, তুমি যদি আমার জিনিসগুলো বোঝো, আমি যেভাবে বুঝাই পড়াইছি, তুমি অবশ্যই খ নাম্বারে 2 থেকে 3 থেকে 4টা লাইন লিখতে পারবা। আর আমার আরেকটা সাজেশন, তোমরা খ নাম্বারটা বেশি এক্সটেন্ড করবা না, যদি দরকার হয় তাহলে প্রথমে 4টা সিকিউর ক গ ঘ লিখে নিবা, তারপরে তুমি ওই 4টা সিকিউরই খ নাম্বার একটা না লিখে তারপরে 5 নাম্বার সিকিউরটা শুরু করো। এটা খুবই মানে এটা মানে কি বলবো, এটা সবাই এই জিনিসটা আসলে বোঝে না, সবাই খ নাম্বারে অনেক বেশি টাইম দিয়ে ওই লাস্টের সিকিউর গুলা লিখতে পারে না। তো এই কাজটা কখনো করবা না। তো এই হলো মোটামুটি, তোমরা যদি এইগুলা মোটামুটি ফলো করো, তাহলে এইচএসসি তে মোটামুটি তোমার সবকিছু কাভার হয়ে যাবে। তোমাদের এখন প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস করা বলতে প্র্যাকটিস করার জন্য আমার ওভারভিউ ক্লাস আছে, ওইটা দিয়ে আমার ইনফরমেশন গুলো প্র্যাকটিস করতে পারবা। আর এটা দিয়ে তোমরা এইচএসসি র মোটামুটি কেমনে প্র্যাকটিস করতে হবে, কেমনে কি করতে হবে, ওইগুলো কাভার করতে পারবা। তো এই হলো ছিল আমার 3টা স্পেশাল ক্লাস, যেটা মানে প্রথম 2টা ছিল আমার জিনিস প্র্যাকটিস করার জন্য, আরেকটাই যে আজকে যেটা করলাম এইচএসসি স্ট্যান্ডার্ড ক্লাস,
এখানে কি, এখানে হলো ধরো তোমাদের ধরো এইচএসসির জন্য আসলে আমার পড়াটা কিভাবে কাজে লাগাবা ওইটা আমি তোমাদেরকে বুঝাইলাম, না কিভাবে এইচএসসির জন্য তোমরা আমার পড়াটা কাজে লাগাবা। তো তোমরা যদি এই ভিডিওটা প্রপারলি দেখো তাহলে বুঝতে পারবে। এখন তোমাদের এখন কথা হলো প্র্যাকটিস করা, আমারটা প্র্যাকটিস করবা, টেস্ট পেপার নিয়ে প্র্যাকটিস করবা যে কোনটা কোনটা নতুন কোনটা কোনটা হয়ে গেছে, দেখবা যে 70 থেকে 80% আমি কভার করে দিছি। আর 20% তুমি যদি একটু মনোযোগী হয়ে একটু ট্রাই করো তাহলে তোমার হয়ে যাবে। তো আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আমার উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায়ের একটা কমপ্লিট প্লেলিস্ট, 27টা ভিডিওর একটা প্লেলিস্ট কিন্তু কমপ্লিট করে ফেললাম। নেক্সটে আমরা এই যে উদ্ভিদ বিজ্ঞানের যে সেকেন্ড অধ্যায় আছে কোষ বিভাজন, ওই অধ্যায়টা শুরু করবো। তো আমার উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন আমি একদম প্রপারলি শেষ করলাম। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।